রাতে খাওয়ার পর্ব চুকিয়ে আস্তে ধীরে টেবিল গোছাচ্ছে আর রাইমার সাথে গল্প করছে তুরা। ঘড়ির কাঁটা ঠিক রাত 12টার সময় জানান দিচ্ছে, অথচ এখনো বাড়ির সকলে জাগ্রত। দুপুরে আহান তুরার সঙ্গে তহমিনাকেও এ বাড়িতে এনেছিল। মূলত সে তহমিনাকেই আনার জন্যে গেছিল। রাইমা এসেছে, ইনসাফ ও আপাতত ব্যবসার কাজ সেরে বাড়িতেই আছে। তাই একসাথে কিছু সময় কাটালে সবারই ভালো লাগবে, এই উছিলাই উনাকে আনা। শুধুই তুরাকে বিব্রত করেছে ওভাবে। তহমিনা এসে বিকেল থেকে রাত 10টা পর্যন্ত এখানেই ছিল। এত রাত করে তাকে ফিরতে দেওয়ার ইচ্ছে কারোরই ছিল না। তবে মাহিদের সকালে ভার্সিটি যেতে হয় বলে উনি ছেলেকে রেখে আর থাকতে চায়নি। দূরত্ব তো বেশি না, আসা যাওয়া তো লেগেই থাকে। তোদের দুজনের গল্প হলো, এবার শুতে যা। এই অবস্থায় কিন্তু রাত জাগা একেবারেই ঠিক নয় রাই। রুবি খাতুনের কথা শেষ হলে তুরা রান্নাঘরে থালা বাসন গুছিয়ে এক গ্লাসে দুধ এনে রাইমার সামনে ধরে বলল, এটা চট করে খেয়ে ফেলো তো আপু, তারপর মা জননীর কথা মতো ফট করে শুয়ে পড়বা, একদম অবাধ্য হওয়া যাবে না কিন্তু। শেষের কথাটা টেনে টেনে রসিকতার ছলে বলল। তুরার বাচনভঙ্গি দেখে রাইমাসহ উপস্থিত সকলেই হেসে ফেলল। চুমকিও গালে হাত দিয়ে বলল, একদম অবাধ্য হওয়া যাইব না কিন্তু আফা, ইমান ভাইয়ে খুব বকা দিব। বলেই ফিক করে হেসে উঠল। রাইমা মুখ ফোলালো ওদের কথা শুনে। এ বাড়িতে এসে থেকে ইমান 2 ঘন্টা পরপরই ফোন দেয়। বিকেলেই তো ফোন দিয়ে বলেছে বড়রা যা বলবে মেনে চলবা, একদম অবাধ্য হওয়া যাবে না। ব্যাস, তুরা পাশেই ছিল তখন। সেই থেকে এখন অবধি কম করেও বার 10 এ বলে পচিয়েছে রাইমাকে। মা, দেখেছ, দুটোই বড্ড পেকেছে। এদের দুটোরই কান মলে দেওয়া উচিত। গাল ফুলিয়ে বলল রাইমা। তুরা হাত মুছতে মুছতে আবারও রসাত্মক গলায় বলল, ওমা, আমরা তো শুধু বললাম অবাধ্য হওয়া যাবে না, এতে আবার পাকার কি হলো? আর তোমরা বলবে তাতে দোষ নেই, আমরা শুনলেই দোষ। ফু। বলেই মেকি মুখ ভেঙচালো তুরা। আবারও গল্প শুরু করল দুজন। চুমকি ও ওদের সাথে বসে থেকে গল্প করল বেশ অনেকক্ষণ। শেষে রুবি খাতুন তারা দিতেই তিনজনেই ঘরের দিকে গেল। রাতও অনেক বেড়েছে, 1টা বাজতে চলল প্রায়। রাইমার বিছানা গুছিয়ে দিল, রাইমা শুয়ে পড়ল। তুরা টুনিকে খুঁজতে বারান্দার দিকে গেলে ওকে পেল না। এখানেই তো থাকে টুনি, গেল কোথায় বলে এদিক ওদিক ভালো করে খুঁজতে লাগলেও পেল না কোথাও। আবারও বেরিয়ে এসে নিচে বসার ঘরেও খুঁজে এলো খানিক, কিন্তু কোথাও টুনিকে না পেলে মাথায় একটা কথাই এলো, ও ঘরটাতে যায়নি তো। কপালে হাত রাখল তুরা। বারবার মনে হচ্ছে টুনি আহানের ঘরেই আছে। এই টুনিটা প্রচণ্ড বেহায়া হয়েছে। ঘুরে ফিরে শুধু আহানেরই কাছাকাছি থাকার চেষ্টা করে। এত যে বকে কথা শোনায় তাও লজ্জা হয় না ওর। এই তো কাল ওকে সুরসুর করে ঘর থেকে বের করে দিল আহান, তবুও আবারও ওর কাছেই গেছে নিশ্চয়। রয় তবুও খানিক এদিক ওদিক দেখে এগিয়ে গেল তুরা আহানের ঘরের দিকে। দুপুরে তহমিনার সাথে আসার পর থেকে আর আহানের মুখোমুখি হয়নি। খাওয়ার সময়ে কয়েকবার চোখাচোখি হলেও তুরা বারবার মুখ ফিরিয়ে নিয়েছে। চোখ দুটো শুধু বারবার আহানের ঘাড়ের লম্বা সেই আঁচড়ের দাগের উপরেই যাচ্ছিল।
ভেবেছিল আজ রাইমার সাথেই ঘুমাবে, তাহলে আর লোকটার মুখোমুখি হতে হবে না, কিন্তু এই টুনির বাচ্চাটা সব ঘোপালা করে দিল। মৃদু পায়ে ছোট ছোট পদক্ষেপ ফেলে এগিয়ে গেল ঘরের দিকে। আস্তে করে নবমুচড়ে দরজাটা খুলতেই একজোড়া তীক্ষ্ণ নজরের সাথে সামনাসামনি চোখ আটকে গেল। ধপ করে ঘাড় ঘুরিয়ে নিল। আহান যেন তুরার আসার খবরটা আগেই জানত, তাই এমন তির্যক চাহনিতে এদিকেই চেয়ে আছে। অপ্রস্তুত হয়ে অস্থির চিত্তে অবিন্যস্ত পদক্ষেপ ফেলে এগিয়ে গেল। আহান এখনো নিশ্চুপ, চোখ মুখের অভিব্যক্তি স্বাভাবিক, তবে নিকষ কৃষ্ণমণি দুটো সজ্জলিত তাকিয়ে আছে স্থিরভাবে। আহানের এহেন জ্বলন্ত দৃষ্টিতে ভরকে গেলেও হাতের আঙুলে ওড়না পেঁচাতে পেঁচাতে এদিক ওদিক তাকাল। খাটের হেডবোর্ডের পেছনে, বারান্দায়, সব জায়গায় দেখেও পেল না টুনিকে। ললাটে অসংখ্য ভাঁজ পড়ল তুরার, গেল কোথায় টুনিটা? আহান তখনও স্থিরচিত্র দিয়ে তাকিয়ে তুরার দিকে, সোফায় পিঠ এলিয়ে দুহাত ছড়িয়ে বসে আছে, ঠোঁটটা রহস্যময়ী ভাবে বাঁকানো, হাসছে কি রেগে আছে তা আর চোখে তাকিয়ে ঠাওর করতে পারল না তুরা। মানে টুনিকে দেখেছেন? জোরটা ভেঙে জিজ্ঞাসা করল তুরা। আহান ভ্রু যুগল নাচিয়ে না বোধক ইশারা করল। তবে তুরার মন যেন ক্ষান্ত হল না, আবারও বলল, টুনি কি এ ঘরে আসেনি? ঠোঁট উল্টে কাঁধ নাচালো আহান। তার অর্থ হয়তো না বোধকই হবে, তবে তুরা তার মর্মার্থ বুঝল না। মনটাও খারাপ করছে ভীষণ। আবারও চারিদিকে নজর বুলাল। মন খারাপ করে ঘর থেকে বেরোতে নিলেই ম্যাও করে একটা ডাক কানে আসল। তড়িৎ চমকিত হয়ে ঘাড় ঘুরাল, আগ্রহী স্বরে আহানকে বলল, টুনি না। টুনি ডাকল না। কই টুনি? নির্লিপ্ততা স্বরে বলল আহান। তুরা আরও ব্যস্ত হয়ে বলল, আমি মাত্রই শুনলাম ওর ডাক। এখানেই আছে ও। বলেই খাটের নিচে, বাথরুমে, সব জায়গায় আবারও খুঁজতে লাগল, কিন্তু কোথাও টুনিকে দেখল না। স্তম্ভিত হল তুরা, আবারও মনটা ছোট হল। সে স্পষ্ট শুনেছিল টুনির ডাক, তাহলে কি ভুল শুনল? কোথাও গেল ও? পেলে কোথাও? তুরা ঘাড় নাড়াল, মন খারাপ হয়ে আসল ভীষণ। তুরাকে চমকে দিয়ে আবারও ম্যাও বলে ডাকটা কানে আসল। সচকিত হয়ে তাকাল তুরা আহানের দিকে, উতলা হয়ে বলল, শুনতে পেরেছেন এবার? আমি বললাম তো টুনির ডাক আমি শুনেছি। বলেই খুঁজতে লাগল। এক পর্যায়ে আহানের দিকে কেমন সন্দিহান দৃষ্টিতে তাকাল, ভ্রু কুঁচকে ললাটে বলিরেখার ভাঁজ ফেলে এগিয়ে আসল ওর দিকে। কেন জানি মনে হচ্ছে টুনি এখানেই আছে। জহুরি নজরে আহানের দিকে তাকিয়ে এগিয়ে গেলে হুট করেই আহানের পায়ের কাছে টেবিলের নিচ থেকে টুপ করে ঘাড় বের করে ম্যাও বলে উঠল টুনি। তুরা উদ্দীপিত হয়ে এক ছুটে গিয়ে টুনিকে কোলে তুলে নিল। আহানের দিকে বেশ কড়া চোখে তাকিয়ে বলল, আপনি ভীষণ মিথ্যুক। টুনিকে লুকিয়ে রেখে হয়রানি করছিলেন আমায় এতক্ষণ। আহান উঠে দাঁড়াল। পোলোর শার্টটা হাত দিয়ে টান করল। ছাই রঙা ট্রাউজারের পকেটে হাত গুজে দাঁড়িয়ে বলল, আমি একটাও মিথ্যে বলিনি। আচ্ছা, আমি যে কতবার জিজ্ঞাসা করলাম টুনি কি এখানে আছে, ওকে দেখেছেন, বারবার ইতো নাকচ করে দিল ন। অথচ ও আপনার সামনেই ছিল, এটা কি মিথ্যা নয়? এক হাত বের করে ভ্রু চুলকাল, স্থবির চেহারায় তুরার দিকে তাকিয়ে মন্থর গলায় বলল,
আমি কি একবার ও মুখে না বলেছি? আমি তো ভ্রু কুঁচকেছি। এর উত্তর না ও হতে পারে হ্যাঁ ও হতে পারে। তুমি আমায় এভাবে মিথ্যেবাদী বলতে পারো না। আহানের লজিক শুনে তুরা বোকা বনে গেল। লোকটা ইচ্ছে করে তাকে বোকা বানিয়েছে, হয়রানি করেছে। ব্যাপারটা উপলব্ধি করেই তুরা খ্যাপাটে গলায় বলল, পারি, অবশ্যই পারি। আপনি আসলেই ভীষণ মিথ্যেবাদী, অসভ্য একটা লোক, হনুমান কোথাকার। ফরফর করে বলল তুরা। বেশি উত্তেজিত হয়ে কি দিয়ে কি বলে দিল সে হিসেব করল না। এবার আহান দুহাত পকেট থেকে বের করে নড়েচড়ে দাঁড়াল। ধীরে সুস্থে এক পা করে তুরার কাছে এগিয়ে আসতে লাগল। পরিস্থিতি সুবিধার না। হটকারিতায় তুরা যা বলে দিয়েছে তার মাসুল এবার দিতে হবে। উপস্থিত মস্তিষ্ক এই জানান দিল। তুরা টুনিকে দুহাতে চেপে দরজা দিয়ে পালাতে গেলেই আহান খপ করে কোমর চেপে ধরল তুরার। মোচড়ামুচড়ি করে ছোটার চেষ্টা করলেও ছাড় পেল না। বেশ খানিকক্ষণ ধস্তাধস্তি করেও লাভ হল না, বরং পেছনে থেকে সাপের মতো আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরল আহান তুরার শরীর। খোঁচা খোঁচা দাড়িতে আবৃত থুতনি ঠেকিয়ে তুরার কাঁধে রাখল। হিসহিসিয়ে বলল, দুদিন ধরে ইগনোর করছো কেন? সমস্যা কি মেয়ে? তুরা ফ্যাল করে দাঁড়িয়ে রইল। কিসের মধ্যে কি বলছে লোকটা? তুরা ভেবেছিল একটু আগে বলা কথাগুলোর জন্যে হয়তো বকবে, এই প্রশ্নের উত্তরে কি বলবে এখন। তুরার উত্তর না পেয়ে কোমরে মৃদু চাপ দিল, নিজের দিকে ঘুরালো তুরাকে। টুনিকে এখনো দুহাতে ঝাপটে ধরে রেখেছে তুরা। আহান সেসবে গ্রাহ্য না করে মাঝখানের দূরত্ব ঘুচানোর চেষ্টায় এগিয়ে এসে বলল, এসব লুকোচুরি, পালিয়ে বেরানোর কারণ কি? দুদিন সহ্য করেছি, এখন আমার জবাব চাই। তুরা অবিন্যস্ত চোখে এদিক ওদিক তাকাল। এলোমেলো ভাবে আমতা আমতা করল খানিক। কি উত্তর দেবে এটার? নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ুন আমাকে, আগে উত্তর চাই। তুরার চিবুক বুকে স্পর্শ করল। মাথা ঝুঁকিয়েই ভীষণ জোরতা ভরা গলায় বলল, লজ্জা লাগছিল। তুরার কথা শেষ হতে দেরি আহান দুহাতে তুরার কোমর চেপে উঁচু করে ধরল। বিছানার কাছে নিয়ে শুইয়ে দিয়ে নিজে আধশোয়া হয়ে তুরার উপর উঠলে তুরা খানিক চেঁচিয়ে উঠে বলল, কি করছেন? টুনি তো গলে যাবে আল্লাহ। আহান বিরক্ত হল, টুনিকে এক হাতে চিমটিয়ে ধরে সরিয়ে পাশে রেখে দুহাত তুরার দুই কাঁধের পাশে রেখে ঝুঁকে এসে ফিসফিসিয়ে বলল, সবসময় যদি এই টুনিকেই নিয়ে পড়ে থাকো তাহলে হাবা আর গোবা আসবে কি করে বলতো? মুহূর্তেই তুরা বিমূর্ত হয়ে গেল। নিউইয়র্কে থাকাকালীন তুরাকে রাগাতে আহান ফোনে বাচ্চার নাম জিজ্ঞাসা করলে হাবা আর গোবা বলেছিল রেগে গিয়ে, সেটা ধরেই আহান এরূপ কথাটা বলল। শরমে তুরার চোখ মুদে এলো, মুখ অন্যদিকে ঘুরাতে নিলে আহান থুতনি চেপে ধরে মুখ এগিয়ে নিয়ে অধর ছুঁয়ে দিল তুরার অধরে। বেশ কিছুক্ষণ ঠোঁট দুটো নিজের ঠোঁটের ভাঁজে চেপে ধরে শব্দ করে দুটো চুমু খেল। তুরা বেসামাল নিজেকে সামলাতে না পেরে খামচে ধরল আহানের শার্ট। আহান মুখ তুলে তাকালো রক্তিম আভায় সজ্জিত তুরার মুখশ্রীতে, ধিমি গলায় বলল, লজ্জা ভাঙাতে কত কিছু করলাম, এর পরেও যদি লজ্জা পাও তাহলে আর কি করতে পারি তুমি বলে দাও। মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। আর কত লজ্জা দিবে লোকটা? লজ্জায় তুরা মিয়ে গেল পুরোটা। এতটা অসভ্য কি করে হলো আহান? তুরার গালে মুখ ডুবিয়ে দিল আহান। নরম গালের পেলবো ত্বক ঠিক কতখানি দেবে গেল তার ধ্যান নেই।
ওভাবেই মুখ লাগিয়ে আহান ধীরে ধীরে বলল, যেমন লজ্জা লাগলে আমার থেকে পালিয়ে বেড়াও অমন পচা লজ্জার দরকার নেই। লজ্জা লাগুক আর অন্য কিছু আমার কাছেই আসবে। আমি সারিয়ে দেব, ভেঙে ফেলব তোমার শরমের সকল বাঁধ। চোখ দুটো ঝাপসা হয়ে এলো তুরার, ভেতরের বাহিরের ঝলকানি আর শিরশিরানিতে নেত্রকোনা জমে এলো। দুহাতে সমস্ত শক্তিতে জড়িয়ে ধরল আহানের পিঠ, গলা। একই ছন্দে দুজনের হৃদস্পন্দের কাঁপুনিতে স্বর্গীয় ভালো লাগা কাজ করছে। ওদের দুজনের দিকেই পেট করে চেয়ে আছে টুনি, হয়তো কোনো কিছুই ওর বোধগম্য হচ্ছে না। মৃদু স্বরে হাজারো প্রশ্ন আর কৌতূহল মিশিয়ে আস্তে করে ম্যাও বলে ডেকে উঠল। এরই মাঝে কেটে গেল সপ্তাহখানেক। আর দিন কয়েকের ভেতরেই ইয়ার ফাইনাল পরীক্ষা শুরু হবে। তুরা হরদমে পড়াশোনা শুরু করেছে, রেজাল্ট এমন তেমন হলে আহান পিঠে চেলাকাঠ ভাঙবে বলেছে। আদরের সময় আদর আর পড়ার সময় পড়া, এই কথাটা শুনে তুরার ছোট্ট মনটা ভেঙে গেছে। বারবার মনে পড়ছে আহানের এই কথাটা, লোকটা কত নিষ্ঠুর হলে এভাবে বলতে পারল। 10টা না 5টা না একমাত্র বউ তুরা, তাকে কি না পড়াশোনার সাথে তুলনা করবে। তবে তুরাও কম যায় না। সেও পড়বে, পড়ে দেখিয়ে দেবে সে মোটেও ভাঙাচোরা স্টুডেন্ট না। সকাল করে ভার্সিটি এসেও বই খুলে বসেছে তুরা, একদিনে লেকচার আর শিট কালেক্ট করে সে অনুযায়ী পড়তে হবে। তাই সব ক্লাসগুলো বেশ মনোযোগ দিয়ে করে। পাশেই ফারিহা বসা, ওর হাতেও বই। তবে হাতে বই থাকলেও মনোযোগ অন্যদিকে, খানিক বাদে বাদেই দরজার দিকে তাকাচ্ছে। কাকে খুঁজছিস? তুরার প্রশ্নে ধ্যান ভাঙল, ওর দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল, ছোট জবাবে বলল, সাদমান। তাই তো, ও তো দেরি করে না। আজকে তাহলে এখনো আসলো না কেন? আজকে না, বল কয়েকদিন ধরেই। খেয়াল করেছিস ও মিশে না ঠিক করে। কেমন দেরি করে আসে আবার চলে যায়। ঠিকঠাক কথাবার্তাও বলে না। জিজ্ঞাসা করলে কিছু না বলে কাটিয়ে দেয়। হয়তো আন্টির শরীর নিয়ে একটু চিন্তিত, তুই ভাবিস না। ঠিক হয়ে যাবে। তুরার কথায় ও ভঙ্গিমা বদলালো না ফারিহার। বরং আরও জোর দিয়ে ফারিহা বলল, সেরকমটা মোটেও না। ওর ভাবসাব দেখিসনি। এড়িয়ে চলতে চাই। আবার সেদিন দেখলাম একটা সঙ্গিনী ও জুটিয়েছে, বেশ আলাপ আলোচনা করে দুজনে পড়াশোনা নিয়ে। তুই ভুল ভাবছিস ইয়ার, ও এমন কেন? তুরা পুরোটা শেষ করার আগেই ফারিহা চোখের ইশারায় দরজার দিকে তাকাতে বললে ও ঘুরে তাকাতেই দেখল সাদমান ঢুকছে, পাশাপাশি একটা মেয়েও হাঁটছে। সাদমান কয়েকটা শিট মেয়েটার হাতে দিল ও হেসে ধন্যবাদ জানিয়ে সিটে বসলে সাদমানও এসে বসল নিজের আসনে। তুরা আর কিছু বলল না, ফারিহার দিকে তাকালে দেখল ও চুপচাপ বইয়ের দিকে তাকিয়ে কলম দিয়ে আঁকিবুকি করছে। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল তুরা, দুজনই চুপ করে আছে, এভাবে একেবারেই ভালো লাগছে না ওর। তবে সে নিয়ে মন খারাপ করার সময় পেল না। কিছুক্ষণ পরেই ক্লাস শুরু হলো। পরপর 4টা ক্লাস শেষ করে বেরল সকলে। তুরা আর ফারিহা নেমে আসলে ফারিহা তুরাকে বিদায় দিয়ে নিজেই আগে আগে হেঁটে চলে গেল। তুরাও উপায়ন্তর না পেয়ে রিকশা ধরল। আজ আহানের ফিরতে দেরি হবে, এক্সামের সব ঝামেলা সামলাতে ব্যস্ত সে। চুপচাপ ঘাড় নামিয়ে হাঁটছিল ফারিহা,
রাস্তার বা পাশে চোখ যেতেই দেখল সাদমান ও হাঁটছে। হুট করেই মন খারাপের মেঘ জমল ফারিহার বুকে। কি এমন করেছে সে যে সাদমান তাকে এড়িয়ে চলছে? সে খুব ভালো মতোই লক্ষ্য করেছে সাদমান স্পষ্টত তাকেই এড়িয়ে চলে। রিমঝিমকে পড়াতে গেলেও ফারিহার সাথে কথা বলে না, যেন অপরিচিত দুজন। না, আজকে সে শুনবেই সাদমানের কি হয়েছে, এরকম ব্যবহার কেন করছে। রাস্তার দুপাশে তাকিয়ে এক দৌড়ে পার হল। সাদমান তখনও হাঁটছে। পেছনে থেকে ডাক শুনেই ঘুরে তাকাল। এই, দাঁড়া! এভাবে রেস লাগিয়েছিস কেন? হাফ লেগে গেল। হাঁফাতে হাঁফাতে বলল ফারিহা, তবে সাদমান তেমন অভিব্যক্তি দেখাল না। চলার গতি বহমান রেখে গম্ভীর গলায় বলল, তো দৌড়ানোর কি দরকার, রিকশা করে চলে গেলেই হয়। ফারিহার হাসি হাসি করে রাখা মুখটা চুপসে গেল, মন খারাপের আধার নামল। তবে এবার আর দমিয়ে রাখল না। সাদমানের হাত টেনে ধরে দাঁড় করিয়ে বলল, কি সমস্যা তোর? এভাবে ইগনোর করছিস কেন? সাদমান এক হাতে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, ইগনোর কেন করব? আর আমি ইগনোর করার কে? ক্লাসে আসিস লেটে, আসলেও কথা বলিস না ঠিকঠাক, কিছু জিজ্ঞাসা করলেও এড়িয়ে যাস। একা একাই বাড়ি ফিরে যাস। এগুলো কেমন ব্যবহার? এমন একটা ভাব করিস যেন আমায় চিনিসই না। নাকি নতুন বান্ধবী নিষেধ করেছে আমার সাথে মিশতে? ফারিহা থামল। তবে সাদমানের কোনো ভাবান্তর হল না। নির্লিপ্ততা ভাবে বলল, প্রথমত রোজ রোজ আগে আগে এসে বসে আড্ডা দিতে হবে এমন কোনো কথা নেই, আর আমার কথা কম বলা আর বেশি বলাতেও কি আমি বলা না বলাতে কারো কোনো ফারাক হওয়ার কারণ দেখছি না। আর যদি বান্ধবী নিষেধ করেও থাকে সেটা আমার পার্সোনাল ব্যাপার। বলেই হাঁটা ধরল সামনের দিকে, একবারও পেছনে ফিরে তাকাল না। ফারিহা ঠায় দাঁড়িয়ে রইল। সাদমানের এরূপ আচরণ তার ভেতরে ভীষণভাবে আঁচড় কাটল। এমনটা মোটেও আশা করেনি সে। দেখতে দেখতে দিন 15 দেদারসে কেটে গেল। তুরার পরীক্ষাও শেষের দিকে। আজকের পরীক্ষাটা দিতে পারলে হাফ ছেড়ে বাঁচে। টানা কয়েক ঘন্টা পরীক্ষা দিয়ে বেরল তুরা আর ফারিহা। ফাইলটা হাতে নিয়ে বেরোচ্ছিল, দুজনেই বেশ ক্লান্ত। এ কয়দিনে তুরার সাথে ফারিহাও পুরোদমে পড়াশোনা করেছে, যার দরুন আশানুরূপ ভালোই হয়েছে প্রতিটি এক্সাম। সাদমান কি চলে গেছে? তোকে বলেছি না ওর নামটাও আমার সামনে নিবি না। তুরা ভারী প্রশ্বাস ফেলল। আর ভাল লাগে না এভাবে। ফারিহা আর সাদমান তুরার জীবনের নিরবিচ্ছিন্ন অংশ হয়ে গেছে। দুজনের সাথে বন্ধুত্ব, ভালোবাসা, সম্পর্কের গভীরতায় মিশে গেছে ও। এখন ওদের দুজনকে ছাড়া কিছুই আর ভালো লাগে না। এতগুলো দিন পার হয়ে গেল। শুরুতে সাদমানের এড়িয়ে যাওয়াতে ফারিহা বেশ মনক্ষুণ্ণ ছিল। বার কয়েক চেষ্টা করেছে ওকে বোঝানোর, কথা বলার, কিন্তু সাদমান যেন নিজেকে গুটিয়ে নিয়েছে একেবারে, কিছুতেই ধরা দেয় না। অবশেষে ফারিহাও একই কাজ শুরু করল। দুজন দুজনের সাথে কথা অবধি বলে না কতগুলো দিন। আর কতদিন এমন করবি তোরা? হয়েছেটা কি সেটাই তো বুঝতে পারলাম না। তো সেটা তোর গুণধর বন্ধুকেই জিজ্ঞাসা কর গিয়ে। অনেক দেখেছি ওর ঢং, আর না পেয়েছেটা কি? যা খুশি করুক, ওই একটা ছেমরি জুটাইছে না। ওই ফেচুন্নির সাথেই ঘুরুক।
বলেই দ্রুত পায়ে হাঁটা ধরল। তুরাও পা বাড়ালো ওর সাথে। এদের দুজনকে নিয়ে করবেটা কি? বেশ খানিকটা পথ এগিয়ে গেট থেকে বেরোলে সামনে তাকিয়ে দাঁড়াতে গিয়েও দাঁড়ালো না ফারিহা, বরং আরও জোর পায়ে হাঁটা শুরু করল। তুরা ওকে কিছু বলবে তার আগেই সাদমান বলল, পরীক্ষা কেমন দিল তুরা? চোখে মুখে বেশ জোরতা, এক হাতে ফাইলটা চেপে ধরে দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। ফারিহা এগোতে নিলে তুরা হাত ধরে থামালো, তাই গতি থামালেও তাকালো না ফারিহা। হ্যাঁ, ভালোই দিয়েছি, তোমার কেমন হলো? ভালো। ছোট জবাব সাদমানের, মুখাবয়ব জুড়ে অস্বস্তি আর দমনা ভাব। বার দুয়েক ফারিহার দিকে তাকালো আর চোখে, কিন্তু ফারিহা ফোনের স্ক্রিনে মুখ গুজে দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ আমতা আমতা করে সাদমান বলল, এখন কি বাড়িতেই ফিরবে? এসব আজাইরা পেচাল তাড়াতাড়ি শেষ কর, বাড়ি ফিরতে হবে আমাকে। তুরার জবাবের আগেই খিটমিট করে বলল ফারিহা। সাদমান তাকালো কিঞ্চিত চোখ ঘুরিয়ে, সে চোখে স্পষ্ট দুঃখ, ক্লেশের ছাপ। কিছু একটা বলতে নিলেও বলল না যেন। এরই মাঝে আবার একটা বাইক এসে থামল ওদের সামনে। টি শার্ট আর নরমাল প্যান্ট পরা বেশ লম্বা চওড়া একটা ছেলে। ওকে দেখতেই ফারিহা গাল প্রসারিত করে হাসল। তুরার দিকে তাকিয়ে বলল, আমি তাহলে গেলাম তুরা, সাবধানে ফিরে যাস কেমন? বলেই কালো রঙের বাইকটাতে চড়ে বসল। আগন্তুক ছেলেটার কাঁধে হাত রাখতেই সাই করে বাতাসের বেগে তাল মিলিয়ে চলে গেল দৃষ্টি সীমানার বাহিরে। সাদমান নিষ্পলক তাকিয়ে থাকল ফারিহার যাওয়ার পানে, খানিক চেয়ে চট করে চোখ ফিরিয়ে নিল। তুরার দিকে তাকাতেই অনিচ্ছা সত্ত্বেও হাসল মৃদু, তবে সেটা যে জোরপূর্বক হাসি তা চক্ষুগোচর হল না তুরার, তবুও মুখে কিছু বলল না। আচ্ছা, তুমি আর দেরি করো না, আমিও আসি। হ্যাঁ, বলেই সৌজন্যবোধ দেখানো ভাবে হেসে পা বাড়াতে নিলে তুরা ওকে থামিয়ে বলল, সাদমান, একটু দাঁড়াও। পা থামিয়ে তাকালো সাদমান, চোখে কিঞ্চিত কৌতূহল আর ঠোঁটে বিস্তর অস্বস্তি নিয়ে তাকালো। তুরা ওর দিকে চেয়ে কোনো রকম জোরতা ছাড়া স্পষ্ট করে বলল, তোমার সাথে কিছু কথা আছে, তোমার কি সময় হবে? হ্যাঁ, বলো না, কি বলবে? সাদমান তার স্বভাবসুলভ হাসি দিয়ে বলল। তুরা খানিক এগিয়ে এলো। রাস্তার পাশে নিরিবিলি একটা স্থানে দাঁড়াল। সাদমান ওর সাথে আসলে তুরা বলল, তোমার কি হয়েছে বলো তো? বেশ কিছুদিন ধরেই দেখলাম তুমি বেশ আনমনা থাকো। আমাদের সাথে ঠিক করে কথা বলো না, স্পষ্টত এড়িয়ে চলো। ফারিহা বার কয়েক বলেছে আমায়, তোমার সাথেও কথা বলার চেষ্টা করেছে, কিন্তু তুমি ওকেও এড়িয়ে গেছ। প্রথমে ভেবেছিলাম হয়তো একটু স্ট্রেসে আছো, বা আন্টির জন্য টেনশনড। কিন্তু এতগুলো দিন পার হয়ে গেল, এখন তো ফারিহাও একই রকম ব্যবহার শুরু করেছে, তাই আমি জোর দিয়ে জিজ্ঞাসা করতে বাধ্য হচ্ছি, আসলে কি হয়েছে তোমাদের? সাদমান নিঃশব্দে শুনল তুরার কথা, মুখাবয়বে বিস্ময় প্রকাশ না হলেও তুরার প্রশ্নে সে বেশ ইতস্তত বোধ করছে, সেটা ওর চোখেই দৃশ্যমান। তবুও তুরা আর চুপ করে রইল না। আবারও বলল, তোমার এহেন আচরণের কারণটা কি জানতে পারি? নাকি ফারিহার কথায় সত্যি ধরে নেব যে আমাদের সাথে থাকতে তোমার আর ভাল লাগে না, বিরক্ত হও তুমি? সাদমান হকচকাল। অপ্রতিভ দৃষ্টিতে তাকালো, চট করে বলল, না না, কি বলছো, এমনটা আমি ভাবতেও পারি না। তুমি তো জানো আমি তোমাদের ছাড়া কারো সাথে ঠিক করে কথাটাও বলতে পারি না। আমার লাইফে মা আর ছোট বোন বাদে তোমরাই আছো, এমনটা ভুলেও না।
খানিক থেমে নিজেই আবারও বলল, আর ওই তিথি তো শুধু নোটস নেওয়ার জন্যে আমার সাথে দুদিন দেখা করেছিল, এ বাদে ওর সাথে তেমন কিছুই না। শেষের কথাটা খানিক গলার স্বর নামিয়েই বলল। তুরা আবারও সাবলীল স্বরে জিজ্ঞাসা করল, তাহলে এহেন আচরণের কারণ? আর এড়িয়ে চলাটা ফারিহার ক্ষেত্রেই বেশি করছ, তোমার ব্যবহারও বেশ আহত, মুখে না বললেও স্পষ্ট বোঝা যায়। সাদমান মাথা ঝুঁকিয়ে নিল। উত্তর দিতে যেন অনীহার থেকে জোরটা বেশি, কথার মার প্যাঁচ ধরতে পারছে না, খানিক আমতা আমতা করল অস্থির চিত্তে। তুরা ওর চেহারাটা ভালো মতো পরখ করল, কি বুঝল ওই জানে সাদমানের জবাবের জন্য অপেক্ষা না করে নিজেই যাওয়ার জন্য উদ্যত হয়ে বলল, সমস্যা থাকলে থাক, উত্তর দিতে হবে না। আমি কথাগুলো এভাবে বলতে চাইনি, তবে তোমাদের দুজনের হুট করেই এমন গুটিয়ে যাওয়ায় আমিও অনেক দুঃখ পাচ্ছি। ভার্সিটিতে বন্ধু বলতে তোমরা দুজনই। থাক আজকে আসি, এমনিতেই দেরি হয়ে গেছে অনেকটা। কিছু একটা বলতে গেলেও বলল না তুরা। অদ্ভুত একটা জোরটা কাজ করল। ফাইলটা হাতে ধরে এগোতে নিলে পেছনে থেকে সাদমানের ডাকে থেমে গেল। তুরা ঘুরে দাঁড়াল। কিঞ্চিত ভ্রু উঁচিয়ে প্রশ্নবিদ্ধ চাহনি দিয়ে তাকালে সাদমান আমতা আমতা করে বলল, ওই ছেলেটাকে ফারিহা যার সাথে গেল। মুখ ভর্তি জোরতা ঘিরে ধরল সাদমানকে। এইটুকু প্রশ্ন করতেই যেন মিয়ে যাচ্ছিল। তুরা স্থির তাকিয়ে রইল খানিক। বলেছিল তো ওর কোনো কাজিন এসেছে, হয়তো সেই হবে। ছোট জবাব দিল তুরা। সাদমান আর কথা বাড়াল না। তুরাকে বিদায় দিয়ে নিজেও হাঁটা ধরল বাড়ির পথে। তুরা সাদমানের যাওয়ার পানে আহান একদৃষ্টিতে তাকিয়ে কিছু একটা ভাবল। মাথার ভেতর তার কিছু একটা চলছে, হয়তো স্পষ্ট না, তবে খুব গোজামিলে কিছু। বুড়ি, এখানে কি করছিস? সুপরিচিত কণ্ঠস্বরে ঘুরে তাকালো তুরা। ফাইলটা এক হাতে চেপে এগিয়ে গেল হাসি মুখে। এই তো একটু কাজ ছিল। তুমি কি এখন বাড়ি ফিরবে ভাইয়া? মাহিদ হাতের ফোনটা পকেটে ঢুকিয়ে চাবিটা বের করল। এগিয়ে যেতে যেতে বলল, হ্যাঁ, তবে তার আগে তোকে বাড়িতে ছেড়ে আসি চল। তুরাও দ্বিমত করল না। গাড়ির দরজা খুলে বসতে বসতে বলল, আজকে তাড়াতাড়ি ফিরছ যে? হ্যাঁ, আজ তো লাস্ট এক্সাম, আর ডিউটিও ছিল না আমার। গাড়ি চালাতে চালাতে বলল। তুরা খানিকক্ষণ চুপ করে থেকে খানিক ক্ষিণমতি হয়ে বলল, মানে আজকে কি সবারই তাড়াতাড়ি ছুটি? মাহিদ ঘাড় ঘুরিয়ে তাকালো একবার তুরার কৌতূহলী চেহারার দিকে, গাল ছড়িয়ে হাসল। সরাসরি বল না, তোর বর কখন ফিরবে সেটা জানতে চাইছিস? অপ্রস্তুত হল তুরা, বেশ লজ্জাও পেল। যতই হোক বড় ভাইয়ের সামনে এভাবে উনার কথা জিজ্ঞাসা করতেও কেমন লাগে। তবুও কপট রাগ দেখিয়ে বলল, মোটেও না, আমি তো এমনিতেই জিজ্ঞাসা করলাম। হ্যাঁ হ্যাঁ জানি তো, তোর বরের আজ ফিরতে দেরি হবে। ডিপার্টমেন্ট হেড বলে কথা, প্রফেসর সাহেবের আজ কাজ বেশি। ঠোঁট গোল করে ও বলল তুরা, তারপর চুপ করে কিছু একটা ভাবতে লাগলে মাহিদ বলল, সমস্যা নেই, কাল থেকে ফ্রি আছে তোর বর, আঁচলে বেঁধে রাখিস মন মতো। তুরা কিংকর্তব্যবিমূঢ় হল, লজ্জায় গাল গরম হলেও রাগ দেখিয়ে মাহিদের বাহুতে দুটো চাপড় বসিয়ে দিয়ে বলল, তুমি প্রচণ্ড বাদর ভাইয়া, খুব খারাপ হচ্ছে কিন্তু। হাহা করে উচ্চস্বরে হেসে উঠল মাহিদ।
তুরাকে আর ঘাটল না। মাঝ রাস্তায় একবার গাড়ি থামিয়ে পানি কিনে আনল তুরার জন্যে। তারপর একবারে তুরাকে বাড়িতে রেখে আবারও ফিরে আসল। ড্রয়িং রুমে বসে চিপস খাচ্ছে আর মুভি দেখছে তুরা আর রাইমা। চুমকি ফ্লোরে বসে সবজি কাটছে আর হা করে তাকিয়ে আছে টিভির দিকে। সময়টা প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সোফাতে বসে পা দুলাচ্ছে আর টিভি দেখছে তুরা। টেবিলের উপর কফি আর ড্রাই ফুডও রাখা। আহান ফিরেছে সন্ধ্যার দিকে, এসে নাস্তা করে ঘুমিয়েছে। তুরা একবার গেছিল সন্ধ্যার দিকে, ডাকতে চেয়েছিল, তবে কি মনে করে ডাকেনি। লজ্জা কাটিয়ে উঠতে পারছে না সে। আহান যতই স্বাভাবিক ব্যবহার করুক, তুরা কিছুতেই লজ্জা কাটিয়ে উঠতে পারছে না। আহান যথেষ্ট স্বাভাবিক থাকলেও তুরার ভাবভঙ্গিতে বেশ জোরতা। আহানকে দেখলে আগে ঝগড়া করতে ইচ্ছে হতো, কিন্তু এখন লজ্জা লাগে, শুধুই লজ্জা লাগে। হৃদযন্ত্রে ধুকপুক আওয়াজ হয়, মনে হয় আহানও হয়তো শুনে ফেলবে সেই শব্দ। হঠাৎ করে দরজার বেল বেজে উঠতেই ধ্যান ভাঙল। রান্নাঘর থেকে রুবি খাতুনের গলা ভেসে এলো, চুমকি দেখ তো মা কে এসেছে। তুরা উঠতে গেলেও চুমকি ওকে থামিয়ে দিয়ে নিজেই গিয়ে খুলল। দরজা খুলতেই হুড়মুড়িয়ে প্রবেশ করল এক মহিলা। দেখতে মাঝ বয়সীদের চেয়েও একটু বেশি বয়স্ক, মোটাসোটা গড়নের। ভেতরে ঢুকেই এদিকে এগিয়ে আসলো, রাইমাকে দেখে বলল, তুমি রাইমা না? জি হ্যাঁ। খানিক হেসে উঠল রাইমা। মহিলা আবারও বলল, আমাকে চিনতে পেরেছ তো? আমি ওই ৩ নম্বর গলির ফ্ল্যাটেই থাকি। হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। আপনি তো এর আগেও ২ দিন এসেছিলেন আমাদের বাসায়। ভদ্রমহিলা যেন খুশি হল বিস্তর। সোফাতে বেশ আয়েসি ভঙ্গিতে বসে খোশমেজাজে বলল, আগে তো এদিকে আসতাম প্রায়। হাঁটুতে যা ব্যথা বেড়েছে, হাঁটতে পারি না ঠিক করে, উঠতে গেলেই চিনচিন করে ওঠে। আর বাড়ি থেকেও বেরি না তেমন। আজ কি মনে করে হাঁটতে বেরিয়েছি একটু, আর সন্ধ্যা হয়ে গেল। তাই ভাবলাম এত দূর যখন এসেছি তোমাদের সাথে দেখা করে যায়। একদমই কথাগুলো বলল মহিলা। এর মাঝেই রান্নাঘর থেকে রুবি বেরিয়ে এলে উনাকে দেখে বলল, আরে আপা, কেমন আছেন? এতদিন পর যে। এই আছি ভালো মন্দ দিয়েই। এতদিন পরেই আসলাম, কি আর করব, অসুস্থ হয়ে গেছি এখন, আর সিঁড়ি বেয়ে ৪ তলা থেকে নামতে ইচ্ছে করে না, আর এদিকেও আসা হয় না। আজকে এলাম, তাই ভাবলাম একটু দেখা করে যাই। যাক, ভালো করেছেন। আপনি এসেছেন, খুব ভালো লাগলো। চুমকি আপার জন্য চা করে আনো। রুবির কথার চুমকি মাথা নাড়িয়ে রান্নাঘরের দিকে গেল। রুবি এগিয়ে এসে বসতেই ভদ্রমহিলা বলল, তা আহান বিয়ে করেছে শুনলাম। ফ্ল্যাটের এক ভাবি বলছিল। ওর বউ কই? আহানের বউকে দেখতেই তো এলাম। রুবি সম্মতি সূচক ঘাড় নাড়াল। তুরাকে দেখিয়ে বলল, ও তুরা, আহানের বউ। মহিলা এতক্ষণে তুরার দিকে তাকাল। এসে থেকে নিজেই বকবক করে যাচ্ছিল। তুরাকে দেখতেই পা থেকে মাথা পর্যন্ত নজর বুলাল। চুমকি চা নাস্তার ট্রে এনে সামনে রাখলে মহিলা নিজে থেকেই চায়ের কাপ তুলে নিল। রুবি ইশারা করলে তুরা এসে বসল পাশে। ঠোঁটে ঠোঁট চেপে বসে আছে চুপচাপ। ভেতরে ভেতরে খুব অস্বস্তি হচ্ছে, কারণ যখন থেকে রুবি বলেছে তুরা আহানের বউ, তখন থেকেই কেমন করে তার দিকেই তাকিয়ে আছে। চায়ের কাপে চুমুক দিয়ে রাইমাকে উদ্দেশ্য করে বলল,
বাবা, রাইমাও তাহলে মা হতে চলেছে। বাহ বাহ, খুব ভালো লাগলো, বেঁচে থাকো। তুরা খানিক হতবাক হল। মহিলার কথাবার্তা কেমন অদ্ভুত লাগছে। কেমন যেন মুখের উপর সব বলে দেওয়া পাবলিক টাইপ। অবশ্য রাইমার দৈহিক গড়নের পরিবর্তন হয়েছে অনেকটা, ফুলে ওঠা পেট দেখে যে কেউ বলে দিতে পারবে সে সন্তান সম্ভবা। সাথে অনেক গুলুমুলুও হয়েছে। তুরার তো ইচ্ছে হয় বারবার রাইমার গাল দুটো টেনে দিতে। তা তোমার কি খবর, বিয়ে তো হয়েছে অনেকদিনই শুনেছি। তুরা চকিত হয়ে তাকালো, উনার কথার কি জবাব দিবে বুঝতে না পেরে এলোমেলো ঘাড় দুলালো। মহিলা তার ভারী গলায় বলল, তাহলে তুমি সুখবর কবে দিচ্ছ? বাচ্চা নিয়ে ফেলবা তাড়াতাড়ি। আজকালকার পুরুষের ঘরে বউ থাকতেও বাইরে ছো মারার অভ্যাস আছে, যদিও আহান মোটেও সেরকম ছেলেদের মধ্যে পড়ে না। তবুও স্বামীকে নিজের হাতে রাখার ফর্মুলা হলো বাচ্চা। তাইলে স্বামী সবসময় ঘরমুখই থাকবে। তুরার লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে, ইচ্ছে করছে মাটি ফাঁক করে ঢুকে যায় নয়তো এখান থেকে পালিয়ে যায়। শাশুড়ি ননদের সামনে এ ধরনের কথা শুনে তাকাতে পারছে না মুখ তুলে। রুবি খাতুন অপ্রস্তুত হাসল। এই মহিলার কথা পাড়ার সকলেই জানে, যাকে তাকে যা তা বলে দেয়। কার বাড়ি কি হলো, কার সাথে কার বিয়ে হলো, কে চলে গেল, এসবের খবর রাখাই তার একমাত্র কাজ যেন। তা আপনার বাড়ির সবাই কেমন আছে, সব ভালো তো? রুবি খাতুন জিজ্ঞাসা করল। উনিও তুরাকে আর কিছু না বলে গল্প শুরু করল রুবির সাথে। হাঁফ ছেড়ে বাঁচল তুরা। মহিলা আরও ঘণ্টা খানেক গল্প করে তবে বেরল। তবে যাওয়ার আগে তুরাকে ডেকে বলেছে, শোনো মেয়ে, যে যাই বলুক তাড়াতাড়ি বাচ্চা নিয়ে ফেলবা বুঝছ? তাহলে স্বামী আঁচলে আঁচলে থাকবে, যা বলবা শুনবে। আদর সোহাগ করতে এলে একদম বাধা দিও না কেমন? মনে রেখ স্বামীর এর ভালোবাসা বেশি বেশি পেতে হলে বাচ্চা দিতে হবে। তুরা শুধু ঘাড় নাড়িয়েছে প্রত্যুত্তরে। কেমন কঠিন কঠিন কথা বলে গেল। শুরুতে লজ্জা পেলেও পরে মনে হলো একেবারেও খারাপ বলেনি মহিলা। তবে সেসব আর বেশিক্ষণ মাথায় রাখল না, আবারও টিভি দেখতে শুরু করল রাইমার সাথে। থপ করে ফোনটা খাটের উপর রাখল আহান। বেশ বিরক্ত লাগছে। তুরা মেয়েটাকে হাতের কাছে পাওয়াই যাচ্ছে না। এমনিই তো আসতে চায় না, আবার রাইমাকে পেয়ে সারাদিন ওর গলায় গলায় ঘুরে বেড়াচ্ছে। রাত 11টা বেজে গেছে অথচ ঘরে আসার নাম নেই। খানিক বসে থেকে উঠে দাঁড়ালো। ঘর থেকে বেরিয়ে রাইমার ঘরের দিকে গেলে দরজাটা আধখোলা দেখে নক করল দরজায়। কে? আহান, আয় ভেতরে আয়। রাইমার গলা আসলো ভেতর থেকে। আহান দরজাটা পুরো খুলে ঘরে ঢুকলে দেখল রাইমা খাটে বসে ফোন টিপছে আর তুরা পাশেই শুয়ে আছে। শুয়ে বললে ভুল হবে, ও তো ঘুমিয়ে আছে। আহান ভীষণ ক্ষুব্ধ হল। তাকে অপেক্ষায় রেখে ঘুমানো হচ্ছে এখানে আরামে? ঘুমানো বের করছি। চোখ মুখ স্বাভাবিক রেখে এগিয়ে গেল সামনের বুকশেলফের দিকে। বেশ কিছুক্ষণ ঘাটাঘাটি করে একটা বই বের করল। বইয়ের পৃষ্ঠা খুলতে খুলতে আর চোখে তাকালো রাইমার দিকে। ও অন্যদিকে ঘুরে ফোন টিপতে ব্যস্ত। আহান পা টিপে আস্তে করে তুরার কাছে এগিয়ে গিয়ে ওর কোমরে সজোরে একটা চিমটি দিয়ে তড়িৎ বেগে আবারও সরে আসল। ঘুমের মাঝে পেটের কাছে খুব জোরসে লাগায় হুড়মুড়িয়ে চেঁচিয়ে উঠল তুরা। বাবা গো, মা গো, আমার পেট ফুটো হয়ে গেল গো। তুরার আকস্মিক চিৎকারে ভরকে গেল রাইমা। ফোন রেখে ব্যস্ত স্বরে তুরাকে বলল, কি হয়েছে তুরা,
কি হলো, চেঁচাচ্ছিস কেন? তুরা এখনো আহানের চিমটি দেওয়া জায়গায় হাত দিয়ে ডলছে। খুব জোরেই লেগেছে। ইস, ফুটো হয়ে গেল পেটটা। আহানের ভীষণ হাসি পেল, তবুও ঠোঁট চেপে স্বাভাবিক গলায় বেশ গাম্ভীর্যের সঙ্গে বলল, কি সমস্যা? এভাবে মাঝরাতে চেঁচাচ্ছ কেন তুমি? আহানের ধমকানির স্বরে তুরা অসহায় চোখে তাকালো ওর দিকে, কাদো কাদো গলায় বলল, আমার পেটে পিঁপড়ে কামড়ে দিয়েছে, খুব জোরে কামড়েছে, ফুটো হয়ে গেল আমার পেট। বলেই ভ্যা করে কেঁদে উঠল। তুরার কান্না দেখে রাইমা বেশ অস্থির হয়ে এগিয়ে গেল, ওকে ধরে বলল, কোথায় লেগেছে দেখি? থাক, কাঁদিস না বোন, ঠিক হয়ে যাবে। আমি তো বিছানা ঠিক করেই ঝেড়েছি, পোকা তো দেখতে পেলাম না। আহান এবার ওদের কথার মাঝে বলল, ভুলভাল স্বপ্ন দেখেছে হয়তো, ওর তো অভ্যাস আছে। সকালে ঘুম থেকে উঠে বলে ভূত ওর পায়ে সুরসুরি দিয়েছে, আজ আবার পিঁপড়ের ঘাড়ে দোষ চাপাচ্ছে। রাইমার হাসি পেলেও মুখ টিপে রাখল। বেচারি কিভাবে কাঁদছে, ও হাসলে নিশ্চয়ই কষ্ট পাবে। তুরাকে সান্ত্বনা দিয়ে কিছু বলবে তার আগেই আহান বলল, নিজে তো রাতভর হাত পা ছুড়াছুড়ি করবা, আবার ভুলভাল কথা বলে অন্যের ঘুমটাও হারাম করবা। তুরার ভীষণ মন খারাপ হল। সত্যিই পিঁপড়ে কামড়েছে তাকে, এখনো ব্যথা করছে। জায়গা পেটে না হলে তো দেখিয়ে দিত, নিশ্চিত লাল হয়ে গেছে। খানিক মুখ ভার করে বসে ভাবল, তবে তার ঘুমানো একেবারেই সুবিধার নয়। হাত পা ছুড়াছুড়ি করার অভ্যাসটা খুব তার, এমতাবস্থায় যদি রাইমার কোথাও লেগে যায়। ঘুমু ঘুমু চোখে খাট থেকে নেমে দাঁড়ালো তুরা। আপু, আমি বরং ও ঘরেই ঘুমাই, তুমি থাকো। হ্যাঁ, বলেই ঢুলতে ঢুলতে বেরিয়ে গেল। আহার ওর যাওয়ার পানে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বইটা ভাঁজ করে নিজেও বেরিয়ে গেল। তুরা ঢুলু ঢুলু পায়ে ঘরে ঢুকলেই আহান পেছনে থেকে ধপ করে দরজাটা বন্ধ করে দিল। হকচকিয়ে তাকালো তুরা। আহান চোখ দুটো ছোট করে নিচের ঠোঁটটা কামড়ে রেখে ভীষণ কড়া চাহনিতে তাকিয়ে আছে ওর দিকে। তুরা বিব্রত হল খানিক, বেটা রেগে আছে। কিন্তু কেন? ও তো আজ একটাও অকাজ করেনি। আহানকে এগিয়ে এসে কিছু বলার সুযোগ না দিয়েই তুরা ওয়াশরুমে ঢুকে পড়ল। মিনিট পাঁচেক বাদে ফ্রেশ হয়ে বেরোলে দেখল আহান খাটে আধশোয়া হয়ে সেই বইটা নাড়াচাড়া করছে। তুরা চুল বেঁধে খাটের উপর উঠে বসল। আহান তাকাচ্ছেও না ওর দিকে। নিজের মতো বই খুলে পায়ের উপর পা তুলে নাচাচ্ছে। তুরার মনক্ষুণ্ণ হল খানিক, একটা বার ও তাকাচ্ছে না তা বলে। রাইমার সামনেও কেমন ধমকা ধমকি করল। পরক্ষণেই ভাবল, তাতেই কি, ভালোই তো হয়েছে। তুরা তো নিজেই পালিয়ে বেড়াচ্ছিল আহানের থেকে। কিন্তু তাও এবার তুরার একেবারেই ভাল লাগছে না। আহান কেন তাকাচ্ছে না ওর দিকে? কেন কথা বলছে না? কেন জড়িয়ে ধরছে না? মন খারাপ হলেও প্রকাশ করল না, ওপাশ করে শুয়ে পড়ল চুপচাপ। কিন্তু বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করেও ঘুম এলো না। একবার ঘুম ভেঙে যাওয়ায় কিছুতেও আর ঘুম আসতে চাইছে না। শুয়ে থেকে খানিক ছটফট করে উঠে বসল তুরা, আর চোখে তাকালো এখনো বই নিয়ে স্থির বসে থাকা আহানের পানে। রাগ অভিমানে মিশ্রিত বুধ অনুভূতি হল। কথা বলার প্রবল ইচ্ছে হলেও এক প্রকার জোরতা কাজ করছে। বারবার সন্ধ্যায় ওই মহিলার বলা কথাগুলো মনে পড়ছে। তবে সত্যিই কি বাচ্চা না দিল আহানও তাকে ভালোবাসবে না? এখনই তো কেমন গোমরা মুখে বসে আছে। আর কিছুদিন গেলে তো তাকাবেও না।
অহেতুক চিন্তায় মাথা জড়ো হলো তুরার, আর চোখে তাকাচ্ছে বারবার আহানের দিকে। এভাবে চোরের মতো তাকাচ্ছ কেন? বইয়ে চোখ রেখেই বলল আহান। তুরা চমকালো, কিন্তু তার বহিঃপ্রকাশ না করে ধিমি স্বরে বলল, ঘুমাচ্ছেন না কেন? তাতে তোমার কি, তুমি চুপচাপ ঘুমাও। কাঠ কাঠ গলায় বলল আহান। তুরার মন আচমকা খারাপ হয়ে গেল আহানের এরূপ বাচনভঙ্গি দেখে। ঠোঁট গুজে রইল। আবারও একইভাবে বলল, কি হয়েছে আপনার, এমন কেন করছেন? আহান তবুও তাকালো না। বইয়ে মুখ গুজে রেখে পৃষ্ঠা উল্টাতে উল্টাতে বলল, আমার কি হয়েছে তাতে কি কারো যায় আসে, আপুর সাথে থাকো গিয়ে। তুরা ছলছল নয়নে তাকালো। আহান এভাবে কেন কথা বলছে? একটু না হয় থেকেছিল রাইমার সাথে। তীব্র মন খারাপ ঠেলে তবুও ধরা গলায় বলল, আমাকে তাড়িয়ে দিচ্ছেন, আমার সাথে খারাপ ব্যবহার করছেন আপনি। বলেই ঠোঁট ভেঙে বসে রইল। আহান বইটা ভাঁজ করে তাকালো তুরার দিকে। বেচারি মুখ ঠোঁট ফুলিয়ে বসে আসে, চোখ দুটো পানিতে টইটম্বুর, যেন একটি টোকা দিল ই গড়িয়ে পড়ার অপেক্ষায়। আহান ফোঁস করে দীর্ঘশ্বাস ছাড়ল। এই মেয়ে পাগলি। হাত বাড়িয়ে তুরার কোমর চেপে এক টান দিয়ে নিজের সাথে চেপে ধরল। বৃদ্ধাঙ্গুলি ওর থুতনিতে রেখে আলতো ঘষে দিয়ে বলল, এত বোকা কেন তুমি? কিছু বোঝো না? তুরা প্রত্যুত্তর করল না, নিঃশব্দে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। আহান থুতনিতে চাপ গাঢ় করে বলল, আরেক দিন যদি দেখেছি আমাকে ছেড়ে অন্য ঘরে শুয়েছ, তাহলে আজ তো শুধু চিমটি দিয়েছি, এবার ঠ্যাং খোঁড়া করে দেব। তুরার চোয়াল আলগা হয়ে গেল, চমকিত দৃষ্টিতে ছিটকে সরে গেল। কড়া চোখে তাকিয়ে আহানের দিকে আঙ্গুল উঁচিয়ে চিকন কণ্ঠে মৃদু চেঁচিয়ে বলল, এই আপনি? আপনি আমাকে চিমটি দিয়েছিলেন তাই তো? কত বড় খারাপ হইলে মানুষ এ ধরনের কাজ করতে হবে ভাবা যায়। আমাকে চিমটি দিয়ে আবার আপুর সামনে আমাকেই আবোল তাবলো বললেন। খুব তো। আপনি আসলেই একজন বজ্জাত মানুষ। একদমই হড়বড়িয়ে বলল তুরা। আহান জবাব দিল না, স্থির বসে রইল বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে। স্থবির চাহনিতে তাকিয়ে শুধু তুরার কথাগুলোই শুনছে। প্রত্যুত্তর না পেলেও তুরা আবার বলল, কি হলো এখন চুপ করে আছেন কেন? আপনার মতো জাদ্রেল আমি দুটি দেখিনি। আপনি সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করেন। ঘুমটা তো ভেঙে দিয়েছেন, আবার পেটটাও ফুটো করে দিয়েছেন। ইস, এখনো ব্যথা করছে আমার। বলেই ব্যথাতুর মুখশ্রীতে তাকিয়ে পেটে হাত বুলাল। আহান চাপা হাসি দিল, তবুও জবাব করল না। স্তিমিত হয়ে খানিক অবলোকন করল তুরার অস্থির চিত্ত। জোরে সরে একটা নিঃশ্বাস ফেলে এক হাত বাড়িয়ে দিয়ে বলল, ঝগড়া করো না, কাছে আসো, জড়িয়ে ধরো, দুটো চুমু দাও তো। হুট করেই একরাশ অস্থিরতা জেঁকে ধরল তুরাকে। লজ্জায় আর্স্ট হল। নড়াচড়া করল না, একচুল ঠাই বসে রইল। স্থিততার সঙ্গে কথার খেইও হারিয়ে ফেলেছে। আহান তুরার বাহু ধরে টেনে আনল। সচকিত নয়নে তাকালো তুরা। আহান তুরার মুখশ্রী পর্যবেক্ষণ করে কপালের চুল কানের পিঠে গুজে দিয়ে বলল, আমার বলা দুটো শব্দেই তো মিয়ে যাও, আবার ঝগড়া করতে আসার সাহস কিভাবে হয়? তুরা আর তাকিয়ে থাকতে পারল না। শ্বাস প্রশ্বাসের নিনাদে অতিষ্ঠ বোধ করল। সরে আসতে গেলে আহান এক হাত কোমরে আরেক হাত ঘাড়ের পেছনে রেখে পেঁচিয়ে ধরল।
আমার বউ, আমি চিমটি দেব, কামড় দেব, আদর দেব, যা খুশি করব, তোমার কি হু। কথার সাথে খুব তীব্রভাবে তুরা অনুভব করল আহানের গভীর শ্বাস প্রশ্বাসের নিনাদ। উত্তপ্ত গরম শ্বাসে বুক ভারী হল তার, ঘন হয়ে আসলো প্রশ্বাস। আহান মুখ এগিয়ে আনল, তুরার গালের সাথে গাল ঘষা দিয়ে মোহাগ্রস্ত গলায় বলল, সারাদিন পালিয়ে বেড়াও, এখন একটা চুমু দাও তো, বড় করে। তুরার দম বন্ধ হয়ে এলো, এলোথেলো অনুভূতিতে ঝিলিক দিয়ে উঠছে সমস্ত কায়া। খামচে ধরল আহানের পরনের শার্ট। ঘাড় মৃদু কাত করে তুরার গালে অধর ছোঁয়ালো আহান। কয়েক পল স্থির হল নরম গালে আহানের পুরুষ স্পর্শের স্থায়িত্ব। ঘাড়ের পেছনে হাত রেখে শুইয়ে দিল তুরাকে। ওর ভরে আসা চোখে অনিমেষ চেয়ে বলল, দাও না রে একটা চুমু। মুদে আসলো চোখ, খিচিয়ে ধরল নয়ন। আহানের শব্দ বাক্য নেশার মতোই লাগছে। ঘাড় উচালো সামান্য কম্পিত অধর যুগল এগিয়ে উষ্ণ ঠোঁটের কাপা স্পর্শে ছুঁয়ে দিল আহানের থুতনি। তুরার এহেন হৃদয়স্পর্শী ছোট্ট চুম্বনে বেসামাল হল আহান। এক ঝটকায় অবস্থান ঘুরিয়ে তুরার ছোট শরীরটা রাখল নিজ বুকের উপর। তুরা সরে আসতে গেলে ঘাড়ের পেছনে হাত সন্তর্পণে রেখে টেনে নিল নিকটে, পুরু ঠোঁটের মাঝে আবদ্ধ করল তুরার পাতলা কম্পিত অধর যুগল। হৃদবক্ষে টাইফুন তুলল তুরার। আহানের উথাল পাতাল চুম্বনে শ্রান্ত হয়ে গেল নরম দেহ। নরম আবেশে ছুঁয়ে দিতে লাগল তার ওষ্ঠদ্বয়। হাতের স্পর্শ পিঠ থেকে নামতে নামতে কোমর পর্যন্ত গেল। নরম দেহে আরও চাপ দিয়ে মিশিয়ে নিল নিজের ভেতর। অবাধ্য স্পর্শের বিচরণ ছড়িয়ে গেল সারা শরীরে। বদনে ঝিলিক দিয়ে উঠল তুরার সমগ্র দুনিয়াটা। মিশে যেতে লাগল, হারিয়ে যেতে লাগল স্বামী নামক মানুষটির সর্বত্র ভালোবাসায়, অন্য এক দুনিয়ায়। হালকা কমলা বর্ণের আকাশে তুলার ন্যায় মেঘের বিচরণ, সূর্যের অস্তিত্ব সারা ধরণীতে ছড়িয়ে দিতে মত্ত। প্রস্ফুটিত ফুলের মতো স্নিগ্ধ সকাল। একজোড়া চড়ুই দাঁড়ানো গাছটার ডালে বসে ঝিমুচ্ছে। ধীর পায়ে হাঁটতে হাঁটতে দোতলা বাড়িটার সামনে দাঁড়াল। সিঁড়ি বেয়ে উঠে দরজায় বেল চাপতেই মিনিট খানেকের মধ্যে খুলে গেল। আরে সাদমান, আজ সকাল বেলায় চলে এলে যে? জি আন্টি, আসলে পরীক্ষা শেষ তো তাই ভাবলাম এই কয়দিন ঝুমঝুমকে সকালে পড়িয়ে যাই, যদি আপনাদের আপত্তি না থাকে। রিমঝিমকে ঝুমঝুম বলায় বিব্রত হল না রিমঝিমের মা অনিতা। এই কয়দিনে এটুকু ভালোই বুঝতে পেরেছে যে সাদমানের রিমঝিম নামটা মনে রাখা হয়তো বেশি কষ্টসাধ্য। বারবারই ঝুমঝুম বলে ফেলে। আরে না না, কোনো আপত্তি নেই। বরং আরও ভালো, পড়ে পড়ে ঘুমাই বেলা ভরে, তুমি রোজ এসো এই সময়ে বাবা। বলেই দরজা থেকে সরে সাদমানকে জায়গা করে দিল। সাদমান ঢুকতে ঢুকতে অনিতা আবারও বলল, তুমি বসো, আমি এক্ষুনি ওকে ডেকে পাঠাচ্ছি। সাদমান ঘাড় নাড়িয়ে সম্মতি দিয়ে পড়ার ঘরে টেবিলে গিয়ে বসল। কৌতূহলী দৃষ্টি কিছু একটার খোঁজে নজর বুলালো সারা বাড়িতে, তবুও ক্ষান্ত হল না যেন। চুপচাপ টেবিলে বসে রিমঝিমের নোটবুক দেখতে লাগল। সাদমান ওয়াহিদ, রাইট। ভরাট বয়স্ক পুরুষালী ব্যক্তির কণ্ঠস্বরে চমকিত নয়নে ঘুরে তাকাল। উপস্থিত ব্যক্তিকে দেখে উঠে দাঁড়িয়ে সালাম দিল। বসুন বসুন স্যার। দাঁড়াতে হবে না। বলেই এগিয়ে আসলো হালকা কমলা রঙের ফতুয়া আর সাদা প্যান্ট পরিহিত হাট্টা কাট্টা গড়নের লোকটি। ইনি ফারিহার বাবা। বেশ কয়েকবার দেখলেও সামনাসামনি কথা হয়নি সাদমানের। ফিরোজ ইসলাম এগিয়ে এসে সামনের চেয়ারটাতে বসতে বসতে বলল,
আপনার আপত্তি না থাকলে কিছুক্ষণ গল্প করি আপনার সাথে। আপনার স্টুডেন্ট আসলেই চলে যাব, সিউর। সাদমান অপ্রতিভ হল, তবুও সৌজন্য হেসে ঘাড় নাড়িয়ে বলল, না না, আপত্তি নেই, বসুন না। আর আমাকে তুমি করেই বলবেন, আপনি আমার গুরুজন। ভদ্রলোক মাথা নাচিয়ে হাসল। বেশ গুরুগম্ভীর ভঙ্গিমা লোকটির কথাবার্তায়। সকলের সাথে খুব কম কথা বলেই সাদমান জানে আজ হঠাৎ তার সাথে কথা বলার কারণটা ঠিক বোধগম্য গল না। তো মিস্টার সাদমান ওয়াহিদ, বাড়িতে কে কে আছে? মা আর 7 বছর বয়সী ছোট বোন। বাহ, বেশ বেশ, তোমার মাকে আমার সালাম জানাতে ভুলো না কিন্তু। সাদমান হাসল শুধু, আবারও মাথা নাড়িয়ে সম্মতি দিল। এক মাঝে অনিতা বেগম এসে দুজনকে চা দিয়ে গেল। ফিরোজ ইসলাম একের পর এক নানান প্রশ্ন করছে সাদমানকে, আর সাদমান উত্তর দিচ্ছে। ভেতর ভেতর জোরটা কাজ করলেও তা অভিব্যক্তিতে স্পষ্ট না। বেশ মিনিট 10 কথা বলার পর রিমঝিম এলো ঢুলতে ঢুলতে। দেখেই বোঝা যাচ্ছে জোর করেই তার ঘুম ভাঙানো হয়েছে। রিমঝিম এলেই ফিরোজ ইসলাম উঠে দাঁড়ালেন। আচ্ছা, আমি তাহলে আসি, তোমার অনেকটা সময় নিয়ে ফেললাম। সাদমান হেসে ভদ্রতামূলক কথা বলে রিমঝিমকে পড়ানো শুরু করল। পড়ানোর মাঝে হঠাৎ করে জিজ্ঞাসা করল, তোমাদের বাড়িতে কি গেস্ট এসেছে কোনো? মানে কোনো কাজিন? কলম থামিয়ে তাকালো রিমঝিম, ঘুমের দরুন চোখ দুটো এখনো ফোলা, আলসে স্বরে বলল, হ্যাঁ, ওই ফারিহা আপুর মামাতো ভাই চিটাগং থাকে। বলে আবারও লেখা শুরু করল। সাদমান খানিক চুপ থেকে আবারও বলল, ওহ, তোমার আপু কোথায়? ও কি কাল কোথাও গেছিল? আপু তো ঘুমাচ্ছে, কাল কোথায় গেছিল কিনা জানি না, তবে বাড়ি ফিরেছিল বিকেলে। বলেই ফট করে সাদমানকে জিজ্ঞাসা করল, কিন্তু আপনি এসব জিজ্ঞাসা করছেন যে? আপনার বান্ধবীর সাথে কি আপনার কথা হয় না? সাদমান ভরকালো, তবে তা দমিয়ে গলা খাকারি দিয়ে বলল, না কিছু না, তুমি ম্যাথ করো। আপনি কি এখন থেকে রোজ এত সকালেই পড়াতে আসবেন স্যার? ভীষণ আলস্যের ভঙ্গিমায় জিজ্ঞাসা করল রিমঝিম। সাদমান ঘাড় উপর নিচ করে সম্মতি দিল। রিমঝিমের মুখাবয়ব ভীষণ অসন্তোষ দেখাল। এত সকাল করে উঠে পড়তে বসার চেয়ে জঘন্যতম বিড়ম্বনা আর দুটো নেই বলে তার ধারণা। দুপুর বেলা করে খাওয়া শেষে ড্রয়িং রুমেই বসে সকলে, শুধু শুধু নয়, ইনসাফ মাহবুব ডেকেছে কিছু দরকারি কথা বলবেন বলে। আহান ঘরে বসে ভার্সিটির পরীক্ষার খাতাগুলো দেখছিল। এত ব্যস্ততার মাঝে ডাকায় তিনি বেশ বিরক্ত, তার মুখাবয়ব দেখেই স্পষ্ট। সিঙ্গেল সোফায় বসে চুপচাপ পায়ের উপর পা তুলে নাচাচ্ছে। তুরা আর রাইমা সোফাতে বসে ফুসুরফাসুর গল্প শুরু করেছে। মিনু ফোন দিয়েছিল আজ সকালে, তোমরা এ ব্যাপারে কিছু জানো মা? ইনসাফ মাহবুব এর কথায় সচকিত হল আমেনা খাতুন, পান খাওয়া অবস্থায় বললেন, কই না তো, কিছু বলেছে? বার কয়েক মাথা নাড়াল ইনসাফ। এক হাতে হেলান দিয়ে বসে বলল, সকালেই ফোন করেছিল ও, ফুয়াদ মানে ওর বড় ছেলের বিয়ে। মাস দুয়েক আগেই ফিরেছে বিদেশ থেকে। হুট করেই বিয়ের আয়োজন করেছে। সকালে মিনু ফোন দিয়েছিল সকলকে কালকেই রওনা দিতে বলেছে। কালকে? খাগড়াছড়ি তো অনেক দূরের পথ। হুট করেই? রুবি খাতুন প্রশ্ন করলে ইনসাফ বলল, হ্যাঁ তা তো বুঝেছি,
কিন্তু মিনুকে তো চেনোই, বারবার বলেছে তোমাদের ও ফোন দিবে বলল, ব্যস্ততার জন্য সময় করে উঠতে পারেনি। কিছুদিন আগেই এসে ঘুরে গেল ও, যতই দূর হোক বড় বোন তো, না গেলে তো কষ্ট পাবে। তোমরা কি কালই যাচ্ছ তাহলে বাবা? আহানের প্রশ্নে তুরা মুখ ফিরে তাকালো, ওর চোখে মুখে কেমন বিরক্তি। ইনসাফ মাহবুব বলল, আমরা না, তুমিও যাচ্ছ। ওরা বারবার করে বলে দিয়েছে তুরা আর তোমাকে যাওয়ার কথা। আমার ভার্সিটি এক্সামের খাতাগুলো এখনো দেখা হয়নি, ছুটিও বেশি দিন নেই। এর মাঝে বিয়েতে গেলে আমার কাজগুলো কে করবে? এতক্ষণ চুপচাপ শুনলেও রুবির মুখ থেকে খাগড়াছড়ির নাম শুনে তুরার চোখ বড় হয়ে গেল। আহানকে আর বলতে না দিয়েই ও লাফিয়ে বলল, খাগড়াছড়ি? বিয়ে খাগড়াছড়িতে হবে? হ্যাঁ, মিনু ফুফুর বাড়ি তো খাগড়াছড়িতে। রাইমার কথা শুনে উত্তেজিত হয়ে উঠল তুরা, বেকুল হয়ে বলল, বাবা আমি যাব, আমার কত শখ খাগড়াছড়ি ঘুরতে যাওয়া, কখনো যাইনি আমি, চলো না কালই যাই। তুরার উচ্ছ্বসিত হওয়া দেখে হাসল সকলে। ইনসাফ আহানকে উদ্দেশ্য করে বলল, দেখ তুরাও যেতে চাই, এই সুযোগে ঘোরাঘুরিও হবে, বিয়ের পর থেকে কোথাও তো যায়নিও। এ নিয়ে আর কোনো না শুনব না আমি, বলেই উঠে দাঁড়ালো। ফোন বের করে কথা বলতে বলতে ঘরে গেলে অন্যরাও উঠে দাঁড়ালো, অনিচ্ছা সত্ত্বেও আহানকেও মানতে হল। চোখ মুখ কুঁচকে আছে, তবে তুরার আর কি, ও তো আনন্দে রীতিমতো নাচানাচি শুরু করে দিয়েছে। বাসের ঘাকুনিতে মৃদু নড়েচড়ে উঠল তুরা, তবুও ঘুম ভাঙার নাম নেই। আহান ভ্রু কুঁচকে তাকিয়ে রইল, বা হাতের আঙুল তুলে মুখে উপচে পড়া চুলগুলো সরিয়ে কানের পিছনে গুজে দিল। তুরা মৃদু নড়চড় করে, আবারও আহানের বুকের মধ্যে মিশে রইল। বাসের সিটে ঘাড় এলিয়ে দিল আহান। এই মেয়ে এত কি করে ঘুমাতে পারে, মাথায় আসে না আহানের। সেই রাত থেকে ঘুমে কাদা হয়ে আছে। আহান সরাতে গেলেও এক চুল নড়াতে পারেনি ওকে। দুহাতে আহানের পেট জড়িয়ে ঘুমিয়ে আছে, ডান পাশটা অসাড় হয়ে গেছে আহানের, কিন্তু তুরার ঘুমন্ত মুখটা দেখে আর ওকে সরানোর ইচ্ছে হল না। কতক্ষণ ধরে যে তাকিয়ে ছিল তুরার মুখের দিকে, সে সময় বেহিসেবি। তুরার মুখের দিকে তাকিয়ে থেকে টুপ করে একটা চুমু দিল। তুরা নড়েচড়ে উঠল। তুরার ঘুমন্ত চোখের পাতায় আবারও আলতোভাবে ঠোঁট ছোঁয়ালো আহান। এ দিয়ে যে কতবার তুরার মুখশ্রীতে অধর ছুঁয়ে দিল তা হয়তো আহানেরও হিসেব নেই। কিন্তু সেই বা কি করবে? তুরার গোলগাল মুখটা যখন ঘুমে বুঁদ থাকে, নিচে ঠোঁট কামড়ে মৃদুমন্দ নিঃশ্বাস ছাড়ে আহান বড্ড বেসামাল হয়ে যায়। আদুরে মুখখানা দেখলে বারবার ছুঁয়ে দিতে মন চায়। বাসটা আবারও ঝাঁকি দিয়ে উঠলে ঘুম নড়বড়ে হল তুরার। চোখ বন্ধ রেখেই উষ্ণ আলিঙ্গনের স্পর্শ টের পাচ্ছে তুরা। ফুরফুরে হাওয়ার আদলে শরীরে যে শীতলতার সৃষ্টি হচ্ছে তা এমন নিবিড় আলিঙ্গনে অনেকটাই কেটে যাচ্ছে। ধীরে ধীরে চোখ জোড়া খুলল তুরা, নিজেকে আবিষ্কার করল আহানের বুকের মাঝে। আস্তে ধীরে মাথা তুলে তাকালো, শীতে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে আছে আহান। ঘুমাচ্ছে কিনা সেটা ঠিক বুঝে উঠতে পারল না তুরা। চুলগুলো ছড়িয়ে আছে কপালে, একদম শান্ত বাচ্চার মতো লাগছে আহানকে। চোখ সরাতে ইচ্ছে করল না একদমই তুরার। মৃদু হাসল তুরা, আলতো স্পর্শে ছুঁয়ে দিল আহানের খোঁচা খোঁচা দাড়িতে আবৃত গাল। নিজের অবস্থান বুঝে নজর বুলালে দেখল আহান এক হাতে তার কোমর ঝাপটে ধরে রেখেছে, আরেক হাত পায়ের উপর রাখা।
নিজের পায়ের অবস্থান দেখেই ভরকে গেল তুরা, এক পা আহানের এক পায়ের উপর তুলে রেখেছে। এমা ছিছি! লজ্জায় কান গরম হল তুরার। তড়িঘড়ি করে ছিটকে সরে আসলে আহান চোখ খুলল, এমন তরস্ত হয়ে সরে যাওয়ায় আহানের সবেমাত্র ঘুমে লেগে আসা চোখ খুলে গেল। লালচে হয়ে ফুলে আছে চোখগুলো, দেখেই মনে হচ্ছে সারা রাত ঘুমায়নি। এভাবে লাফালাফি শুরু করেছ কেন তুমি? তুরা গাল ফুলালো, সে কখন লাফালাফি করল, স্বরেই তো এসেছে শুধু। আহানের কথার উত্তর না দিয়ে জানালার দিকে সরে গেল। জানালা দিয়ে ফুরফুরে বাতাস আসছে, বিশাল খাদ আর সরু পথের পাহাড়ি রাস্তা দিয়ে এগিয়ে চলেছে গাড়িটি। বাইরের পরিবেশটা দারুণ মোহনীয়, পূর্ব দিগন্তে উঠি উঠি সূর্যটাও মনমাতানো দৃশ্য লাগছে। হুট করে আহান তুরার হাত ধরে টান দিয়ে নিজের কাছে সরিয়ে আনল। তুরা অবাক প্রসন্ন হয়ে কিছু বলতে নিবে তার আগেই আহান বলল, ওভাবে জানালার দিকে সরে যাচ্ছ কেন? বাসের ঝাঁকিতে তো উড়ে গিয়ে খাদে পড়বা। তুরা চোখ কুঁচকে ফেলল, গোমরা মুখ করে বলল, আমি কি কোনো বাচ্চা যে জানালা দিয়ে বেরিয়ে যাব ঝাঁকিতে? তোমাকে দেখলেই তো গুবলু বুবলু পিচ্ছি টাইপ ফিলিং আসে, উড়ে যেতেই পার, নট ইম্পসিবল। তুরা মুখ ভেঙচাল, আহানকে ছাড়িয়ে আবারও জানালার ধারে সরতে গেলে আহান চেপে ধরে রাখল। তুরা ছোটখাটো হওয়ায় মাথাটা আহানের গলা পর্যন্ত ঠেকল। আহান তুরার মাথায় নিজের গাল ঠেকিয়ে হেলান দেওয়ার মতো করে সিটে মাথা এলিয়ে দিল, চোখ বন্ধ করে বলল, এইটুখানি পিচ্ছি বউ, কাঁধে তো মাথা রাখা যায় না, এক চুল নড়াচড়া করবা না, ঘুমাবো আমি। তো আপনি ঘুমান, নিষেধ কে করেছে? আমাকে এভাবে চেপে রাখছেন কেন? সারা রাত আমার বুক দখল করে ঘুমিয়েছ, তখন কি আমি কিছু বলেছি? এখন আমি ঘুমাবো, ডোন্ট মুভ। বলেই চুপ করে গেল। তুরাও আর কথা বাড়াল না। তখন প্রায় সকাল হতে শুরু করেছে, হয়তো 6টা, 6:30 হবে সময়। প্রায় 1-1.5 ঘন্টা পরে বাসটা এসে ব্রেক কষল স্ট্যান্ডে। মৃদু ঘাকুনিতে আহান চোখ খুলে তাকাল। তুরাকে বলে উঠে দাঁড়ালে 2 সিট সামনে থেকেই মাহিদও উঠে দাঁড়াল। আহান, তুরা, মাহিদ 3 জনেই এসেছে শুধু। আমেনা খাতুনের হাঁটু কোমরের ব্যথার জন্যে তিনি ঠিক করে হাঁটতে অবধি পারেন না, তাই এত দূরের পথ জার্নি করা তার পক্ষে অসম্ভব। রাইমাকেও এমতাবস্থায় সুদূর পথ ভ্রমণ করাই একমত না ইমানসহ তার পরিবার। ইনসাফ আর রুবিও অসুস্থ মাকে শুধুমাত্র চুমকির ভরসায় রেখে আসতে পারেনি, তারা দুজন আসবেন তবে বিয়ের দিন যদি সম্ভব হয়। মাহিদ আসতে না চাইলেও সকলের অনুরোধ আর তুরার জোরাজোরিতে বাধ্য হয়ে এসেছে। কয়েকদিন ছুটিতে আছে, এই সুযোগে একটু ঘোরাঘুরি হলেও মন্দ হয় না। আশেপাশে মানুষের প্রচণ্ড ভিড়। আহান এক হাতে লাগেজ আর আরেক হাতে তুরার হাত ধরে নামল। বাস থেকে নামতেই দুটো অতি পরিচিত চেহারা দেখেই তুরার গাল প্রসারিত হয়ে এলো। আহা, অল্প বউ! কতদিন পর দেখলাম, আসো বুকে আসো। বলে বিহান এগিয়ে আসতে লাগলেই আহান বিহানের সামনে দাঁড়িয়ে বলল, কল হার ভাবি, বউ বললে মুখ ভেঙে দেব। বিহান মেকি ঘাবড়ানোর ভঙ্গিমায় বলল, দিল টুট গ্যা। কই, ভাবলাম অল্প বউ, আসলে ওকে দেখেই বউ দেখার চক্ষু তৃষ্ণা মেটাব, মাঝখান থেকে আমার বিয়ে বিদ্বেষী ভাইটা বউ বলে দিল। বিহানের বলার ভঙ্গিতে ফেক করে হেসে উঠল তুরা। আরমান এগিয়ে এসে তুরার সাথে কথা বললে আহান মাহিদের সাথে পরিচয় করিয়ে দিল ওদের। বিহান আরমানের সাথে আরও একটা ছেলে এসেছে।
মিনু ফুফুর দেবরের ছেলে, নাম সিয়াম। সকলে স্বাগত ভাষণ স্বরূপ কথা বলে গাড়ি ঠিক করে বাড়ির দিকে রওনা হল। বাড়িতে পৌঁছাতেই চেনা পরিচিত কয়েক জোড়া মুখ দেখে তুরা খুশিতে ডগমগ হয়ে গেছে। বাড়িতে ঢুকতে না ঢুকতেই তনু, রুহি, জায়মা ছুটে এসে জড়িয়ে ধরল। ভাবি ভাবি, আই মিস ইউ। আসতে এত দেরি কেন করলে বলো তো? আমরা এসে থেকে ওয়েট করছি তোমার জন্য। বরাবরের মতোই চঞ্চল স্বভাবের রুহি হড়বড়িয়ে বলল। তনুও যোগ দিল। দুজন মিলে এমন গল্প জুড়ে দিল যেন উঠোনে দাঁড়িয়েই সব কথা সেরে ফেলবে। ততক্ষণে গাড়ি থেকে ব্যাগপত্র নামিয়ে আহান, মাহিদ, আরমান, বিহান সহ সিয়াম সকলে ঢুকল। মাহিদ ঢুকে সামনে তাকাতেই স্তব্ধ হল যেন। দেখি শর্ত, আমার ছেলে বউকে বাইরের দাঁড় করিয়ে রাখবি তোরা। পরিচিত নারী কণ্ঠ কর্ণগোচর হতেই তুরা সচকিত তাকাল। গোলগাল চেহারার প্রজ্বলিত মুখখানা দেখেই অধর বিস্তৃত করে হেসে এগিয়ে গেল মিনুর কাছে, দুহাতে জড়িয়ে ধরে বলল, কেমন আছো ফুফুয়ামা? তোমাকে ভীষণ মিস করেছি আমি। পরম আদরে মাথায় হাত বুলিয়ে দিল মিনু। তুরার কপালে আদর দিয়ে কপট অভিমান করে বলল, থাক থাক, কত যে মিস করেছ, ফুফুকে তো মনেই পড়ে না তোমাদের? আমার তো ঠিকই মনে পড়ে, কিন্তু এমন একটা জল্লাদ ছেলে তোমার কোথাও নিজে তো আসতেই চায় না, আমাকেও নিয়ে আসে না। আরমান, বিহান মিলে ওদের ব্যাগ নিয়ে ঘরের ভেতর গেল। আহান এগিয়ে এসে ফুফুকে সালাম দিল, সাথে মাহিদও। ফুফু ও মাহিদ তুরার ভাই, তাই তো? এ তো আরেক আরমান, প্রথমে দেখে তো আমি আরমান-ই ভেবে বসেছি। আহানকে থামিয়ে বলল মিনু। হেসে উঠল সকলে। আসলেই মাহিদের চেহারাটা কিছুটা আরমানের মতো, শুধু স্বাস্থ্য আর উচ্চতায় একটু বেশি হবে। সকলের কথাবার্তা চলমান তখনই হাত ভর্তি মিষ্টির ব্যাগ নিয়ে প্রবেশ করল আরেকজন। আরে প্রফেসর সাহেবের আগমন ঘটল তাহলে। এগিয়ে এসে মিনুর হাতে মিষ্টির প্যাকেট ধরিয়ে দিয়ে জড়িয়ে ধরল আহানকে। মাহিদের সাথেও কুশল বিনিময় করল, তুরার দিকে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাবিজান। আমিও এই বাদরগুলোর মতোই আপনার দেবর। বয়সে আহানের চেয়ে কয়েক মাসের বড় হলেও জীবন যুদ্ধে পিছিয়ে বিয়ের পিঁড়িতে দেরিতে বসতে হচ্ছে আর কি। তুরা খিলখিল করে হেসে উঠল ফুয়াদের কথা শুনে। সালামের উত্তর দিল। ফুয়াদ বলল, সম্পর্কে সকলের বড় একমাত্র ভাবি আপনি। কিন্তু আহান ভুল কিছু বলেনি, দেখতে কিন্তু ক্লাস 8-9-এ পড়ুয়া বাচ্চাদের মতোই। বলেই সশব্দে হেসে উঠল ফুয়াদ। সাথে বাকি সকলেও। তুরা আর চোখে তাকালো আহানের দিকে, বজ্জাতটাও ঠোঁট টিপে হাসছে। তুরার ভীষণ রাগ হল। লোকটার হাড়ে হাড়ে ইতরপোনা। কত বড় জাদ্রেল হলে এসব বলে বেড়ায় ভাবা যায়, তাও আবার নিজের বউয়ের নামে। এ বাড়িতে এসে পৌঁছাতে সকাল 9টা বেজে গেছিল। এখন দুপুর 3টা, দুপুর বললে ভুল হবে, প্রায় বিকেল হতেই চলল। দুপুরের খাওয়া দাওয়া সেরে বড় ঘরে বসে আছে তুরা সকলের সাথে। এ বাড়িতে খুব বেশি লোকজন নেই। মিনু, ফুফু, তার স্বামী আর ফুয়াদ। সাথে ফুয়াদের চাচা চাচি আর 2 ছেলে মেয়ে, সিয়াম আর ওর ছোট বোন। এ বাদে যারা আছে তারা সকলে আত্মীয়। তনু, জায়মা, রুহি, বিহান, আরমান আর আজ তুরা, আহান আর মাহিদ এসে যোগ দিয়েছে।
মাহিদ এসে ঘরেই বসে ছিল, শুধু খাবার সময় বেরিয়েছে। ওর চোখ মুখ কেমন অন্যরকম ঠেকল তুরার কাছে। মাহিদ তো বড়ই মিশুক স্বভাবের ছেলে, আর এখানে যারা আছে তারা সবাই তো ওর মতোই। তবুও কেমন একটা অস্বস্তি দেখল তুরা মাহিদের চোখে। ওকে 2-3 বার জিজ্ঞাসা করলে বলেছে জার্নি করাতে ক্লান্ত। তবে তুরা আহানের চোখে মুখে ক্লান্তি কম, বিস্ময় আর হতবিহ্বলতা বেশি দেখেছে। পিচ্চি ভাবি, আপনাকে আহান ভাই ডাকছে। ছোট ছোট শব্দের বাচ্চা কণ্ঠস্বরে তুরার চিন্তা কাটিয়ে সচকিত হল। তার পাশেই সাইমা দাঁড়িয়ে, সিয়ামের বোন। হবে হয়তো 6-7 বছর বয়স, মাথায় দুটো ঝুঁটি করা, পরনে ফ্রক। আহান ভাই দেখি বউ ছাড়া থাকতেই পারছে না। যাও ভাবি যাও, তনু রম্যক গলায় বলল। সাথে সকলে হেসে উঠল। তুরার বড্ড অস্বস্তি হল, লজ্জায় মাথা কাটা যাচ্ছে যেন। এই লোকটা এত বজ্জাতপনা শুরু করেছে যে কিছুতেই মান সম্মান থাকছে না। এ দিয়ে দুবার ডাকতে পাঠালো তুরাকে। এখানে আহানের সব কাজিন সহ ফুয়াদের চাচিও বসে আছে। সকলের সাথে বসে গল্প করছিল তুরা। কি এত কাজ যে বারবার ডেকে পাঠাচ্ছে লোকটা। তুমি গিয়ে তোমার আহান ভাইকে বলো আমি আসতে পারবো না। খিটমিট করে বলল তুরা। মাটি ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছে করছে তার, সকলের সামনে আর মুখ থাকল না। ওকে পিচ্চি ভাবি বলে দৌড়াতে নিকেই জায়মা ওর হাত ধরে বলল, এই দাঁড়া, তুই ভাবিকে পিচ্চি ভাবি কেন বলছিস? ভাইয়া বলেছে। কোনো ভাইয়া? আহান ভাইয়া আমাকে বলল যে তোর ভাবিকে বল আমি ডাকছি। আমি যখন বললাম আমি তো চিনি না ভাবিকে, তখন বলল ওখানে গিয়ে দেখবি যেই মেয়েটা দেখতে সবচেয়ে পিচ্চি সেটাই তোর ভাবি। তাই উনি পিচ্চি ভাবি। বলেই ঝুঁটি নাচাতে নাচাতে দৌড়ে বেরিয়ে গেল মেয়েটা। সাইমার যাওয়ার পানে কিছুক্ষণ থ মেরে তাকিয়ে থেকে হাহা করে হেসে উঠল সকলে। লাইক সিরিয়াসলি ভাই কিন্তু মোটেও ঠিক করেনি এটা। দুদিন পরেই একটা পিচ্চির মা হবে, অথচ তোমাকেই পিচ্চি বলছে। তুরা ভীষণ ক্ষেপে গেল। লোকটা এখানে এসে বেশি ইতরামি শুরু করেছে। পদে পদে হেনস্তা করছে। গাঁট হয়ে বসে রইল। কিছুতেই যাবে না সে অমন জাদ্রেল লোকটার কাছে। কিন্তু তুরার ভাবনা ভঙ্গুর করে আবারও সাইমা এলো। পিচ্চি ভাবি ভাইয়া তোমাকে এখনই যেতে বলল না তো ঠ্যাং খোঁড়া করে দেবে নাকি? সাইমার কথায় তুরা হতভম্ব হয়ে গেল। লোকটা কি শুরু করল? পাগল টাগল হয়ে গেছে নাকি রীতিমতো? তুরা বসে থাকা অবস্থায় মিনু এলো। তুরার হাতে নাস্তার প্লেট ধরিয়ে দিয়ে বলল, এত বার করে যখন ডাকছে শুনেই আসো না। আর আহান তো খুব বেশি তেল মশলা দেওয়া খাবার খায় না, দুপুরেও একদম একটুখানি খেয়েছে। এই নাস্তা নিয়ে ওকে দিও। অগত্যা উপায়হীন হয়ে তুরা প্লেট হাতে নিল। ফুফুকে না বলার স্পর্ধা, ইচ্ছে কোনোটাই তার নেই। মনে মনে ভীষণ ক্ষুব্ধ হয়ে হাঁটা ধরল ঘরের দিকে। ঘরে ঢুকেই ধপ করে প্লেটটা রাখল। কোমরে দুহাত গুজে দাঁড়ালো আহানের দিকে তাকিয়ে। আহান একবারও তাকালো না, চিত হয়ে শুয়ে পায়ের উপর পা তুলে টিভি দেখছে। এতক্ষণ ধরে ডেকে এখন তুরার দিকে তাকাচ্ছে পর্যন্ত না।
রাগ তরতর করে বেড়ে গেল তুরার। অগ্নিমূর্তি হয়ে টিভির সামনে গিয়ে দাঁড়ালো একদম। আহান ডানে বায়ে ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করলেও তুরা টিভি দেখতে দিল না। থপ করে রিমোটটা রাখল। মাথার চুলে হাত চালিয়ে বলল, আই নো আম সো হ্যান্ডসাম, বাট এভাবে হা করে না তাকালেও চলবে, তোমারই বর। কেউ ছিনিয়ে নিয়ে যাবে না। তুরার মেজাজ আকাশচুম্বী হয়ে গেল। থোপথপ করে এগিয়ে এসে আহানের চুল টেনে ধরে বলল, আমি পিচ্ছি না, আমি পিচ্ছি। আমাকে মানুষের সামনে অপমান করা, বুড়ো লোক কোথাকার। পেট মোটা মাস্টার মশাই কি সাধে বলেছি। আহান এক হাতে তুরার হাত ছাড়িয়ে নিয়ে ওর দুহাত চেপে ধরে বলল, আরে কি করছো কি, চুলগুলো ছিঁড়ে ফেলবে নাকি? তুরা ছুটাছুটি করার চেষ্টা করলেও আহানের শক্তির সাথে পেরে উঠল না। শেষমেশ ক্লান্ত হয়ে ধপ করে বসল খাটের উপর। রাগের চোটে ফোঁসফাঁস করে নিঃশ্বাস ছাড়ল ঘন ঘন। আহান স্থবির চাহনিতে তাকিয়ে থেকে মুখ এগিয়ে ফু দিল তুরার সারা মুখে। শীতল কণ্ঠে বলল, রাগ কমেছে বউ। তিরতির করে উঠল তুরার সারা শরীর। আহানের এরূপ নরম গভীর কণ্ঠস্বরে দুম করেই মেজাজ খারাপ উড়ে গেল। তবুও প্রকাশ করল না, মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকাল। আহন হাসল নিঃশব্দে, এগিয়ে গিয়ে পেছনে থেকে জড়িয়ে ধরে শাড়ির আঁচল ভেদ করে নরম পেট জড়িয়ে ধরল, ঘাড়ে মুখ গুজে বলল, শাড়ি পরে তো এমনিতেই হট লাগছে, তার উপর যদি মেজাজও হট করে ফেলো। এত হটনেস সামলাতে গেলে তো পাগল হয়ে যাব বউ। প্রচণ্ড মোহাগ্রস্ত নেশাক্ত শোনালো আহানের গলা। চোখ খিচিয়ে নিল তুরা। আহানের হাতের উপর হাত রেখে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে আহান আরো জোরে চেপে ধরল। কি করছেন, কেউ দেখে ফেলবে। দেখুক, আমার বউকে আমি ধরেছি, এতে দোষের কিছু নেই। যদি দোষ করেই থাকে তবে সে করবে যে আমাদের রোমাঞ্চ দেখবে। তুরা ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করে বলল, কোনো রোমাঞ্চ না, ছাড়ুন আমাকে। আপনি ভীষণ খারাপ। ভীষণ 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 খারাপ। আপনার সাথে কোনো কথা নেই আমার। আপনি সকলের সামনে আমাকে পিচ্ছি বলেছেন, আবার বলেছেন ঠ্যাংখোরা করে দেব। গাল ফুলিয়ে বলল তুরা। আহান তুরাকে ঘুরিয়ে নিজের দিকে করল। তুরা হাত দুটো নিজের বুকের উপর রেখে কোমর পেঁচিয়ে ধরে বলল, এসে থেকেই তো গল্প করে বেড়াচ্ছ, তোমার যে একটা স্বামী আছে সে খেয়াল আছে? কতবার ডাকছি বলো তো? কেন ডেকেছেন? দেখছিলেন না আমি সকলের সাথে গল্প করছিলাম, কেন ডাকবেন? আমার বউ পাচ্ছে তাই। বউ আবার কিভাবে পাই? চোখে মুখে উপচে পড়া কৌতূহল নিয়ে বোকা বোকা মুখ করে বলল তুরা। আহান ঠোঁট কামড়ে হাসল, মুখটা আরো এগিয়ে নিয়ে ফিসফিস করে বলল, ওটা বোঝানোর জন্যেই তো ডেকেছি। বলেই ঠোঁট দুটো আস্তে আস্তে এগিয়ে নিতে লাগল তুরার দিকে। তুরা চোখ টিপে বন্ধ করে আহানের শার্ট খামচে ধরল। দুজনের ঠোঁট ছুঁই ছুঁই হতেই দরজার কাছ থেকে শব্দ এলো, ভাইয়া। ফট করে সরে গেল তুরা। আহানের বুকে ধাক্কা দিয়ে ছিটকে সরে গিয়ে দাঁড়াল। তখনই ধপ করে দরজাটা খুলল সাইমা। ওদের দুজনকে অপ্রস্তুত অবস্থায় দেখে বলল, কি হয়েছে? তোমরা দুজন এমন করে আছো কেন? ফারিহা। চলার গতি মন্থর হল, পা দুটো থামালেও পিছু ফিরে তাকাল না। সাদমান এগিয়ে গেল কয়েক কদম, খানিক উসখুস করে ভরাট গলার কণ্ঠের খাদ নামিয়ে বলল, বাসায় যাচ্ছিস? তো শ্বশুরবাড়ি তো নেই যে সেখানে যাব।
বাজখাই গলায় বলল ফারিহা। সাদমান থতমত খেল, কিন্তু বহিঃপ্রকাশ না করে খানিক জোরতা সমেত উসখুস করে পকেট থেকে কতগুলো হাজার টাকার নোট বের করে ফারিহার সামনে ধরে বলল, আম্মু হসপিটালে থাকতে আমাকে টাকা ধার দিয়েছিলি, সেটা। চমকপ্রদ চাহনিতে তাকালো ফারিহা, যেন চোখ থেকে অগ্নিবর্ষণ হবে। তার চেয়েও অধিক বেশি পীড়ন দেখতে পেল যেন সাদমান ফারিহার চোখে। এক মুহূর্তের জন্য ভেতরটা ধক করে উঠল। থমকে গেল সাদমান। কিন্তু পরমুহূর্তেই ফারিহার অভিব্যক্তি পরিবর্তন হয়ে গেল। আশপাশে নজর বুলিয়ে যেন ধাতস্থ করল নিজেকে। সাদমানের জোড়াতাপূর্ণ দৃষ্টিতে চোখ রেখে বলল, এই টাকা আমি নিতে পারবো না। কেন? সাদমানকে পুরোপুরি তার বাক্য সম্পূর্ণ করতে না দিয়েই ফারিহা বলে উঠল, তোকে আমি টাকা দিয়েছিলাম কবে? কম হলেও মাস খানেক। আর যখন দিয়েছি তখন তোর প্রয়োজনের সময় ছিল। তখন তোকে দেওয়া 100 টাকার ভ্যালিউ ও 1000 টাকার সমান। তাই আমি এভাবে নেব না। পুরো কথাটাই সাদমানের মাথার উপর দিয়ে গেল। কি দিয়ে কি বলছে কিছুই বুঝল না সে। বিভ্রান্তিকর চেহারা করে বলল, মানে তোকে আমি 5000 টাকা দিয়েছি। ইন্টারেস্ট সহ চাই আমার। দিন প্রতি ইন্টারেস্ট অ্যাড করে তবে দিতে আসবি। আর হ্যাঁ, দিন প্রতি বাড়তে থাকবে অ্যামাউন্ট। এক চুল ছাড় দেব না, মাইন্ড ইট। বলেই হনহন করে হাঁটা ধরল ফারিহা। সাদমান ওর যাওয়ার পানে কিছুক্ষণ মেরে দাঁড়িয়ে থেকে ব্যাপারটা উপলব্ধি করতে করতেই ফারিহা বেশ অনেকখানি দূরে চলে গেছে। ফারিহা, দাঁড়া। সাদমান উচ্চস্বরে পেছনে থেকে ডাকল ফারিহাকে। ফারিহা একবার তাকিয়েই মুখ ফিরিয়ে নিল। রিকশা থামিয়ে তাতে উঠে নিমিষেই দৃষ্টি সীমানার বাহিরে চলে গেল। সাদমান চলার দুরন্ত গতি থামাল, বড় বড় শ্বাস ফেলে স্থির দাঁড়িয়ে দেখল ফারিহার চলে যাওয়া। বুকের ভেতরে আচানক চিনচিন ব্যথার আবির্ভাব স্পষ্ট টের পেল সে। হৃদবক্ষের প্রদাহটা যেন ক্রমেই ছড়াচ্ছে সর্বাঙ্গে। বারবার পলক ঝাপটাল। ঘাড়ের পেছনে হাত দিয়ে এদিক ওদিক ঘুরাল। নাহ, যেই দেওয়াল আমি সর্বাত্মক চেষ্টায় গড়েছি সেটা ভাঙতে পারে না। এটা অন্যায়। যা কিছু হোক, আমি কিছুতেই এরূপ ধৃষ্টতা দেখাতে পারি না। আপন মনেই বিড়বিড়াল সাদমান। হাতের টাকাগুলো মুষ্টিবদ্ধ হাতে মুছড়ে গেল। এক পা করে পিছিয়ে গেল দৃষ্টি সামনেরই স্থির রেখে। এক সময় পিছু ঘুরে হাঁটা ধরল, চশমা খুলে ঝাপসা হওয়া চোখ ডলে নিল, হয়তো রাস্তায় বিচরিত ধুলোবালি মুছতে, হয়তোবা অবাধ্য আবেগ। দুপুরে লোক সমাগমে ভরা বাড়িটা, গুনগুন গল্পের কলরব, খিলখিলানি হাসি আর রান্নার মোমো গন্ধে মুখরিত বাড়ির উৎসবমুখর ব্যস্ত পরিবেশটা। বৃত্তাকার আকৃতি নকশার বাড়িটার একদম মাঝখানে উঠোন। তার একদম মাঝ বরাবর মাদুর পাটি বিছিয়ে বসেছে রুহি, জায়মা, তনু, তুরা সহ সকলে। হাতে হাতে গায়ে হলুদের ডালা, তত্ত্ব সাজাতে ব্যস্ত সকলে। শাড়ি, গহনা, ফুল আরও নানা রকমের ব্যবহার্য সামগ্রীতে সাজানো বর্গাকার, গোলাকার ডালাগুলোতে একে একে রঙিন ফিতা দিয়ে বেঁধে রাখছে সবাই। শুধু মানুষের বিয়ে দেখেই গেলাম। কবে যে নিজের বিয়ের ফুল ফুটবে আর সেই ফুল কানে তুলে আমি উড়াধুরা লুঙ্গি ডান্স দেব।
তনুর গায়ে হেলে পড়ে টেনে টেনে কথাগুলো বলল রুহি। তনু এক ধাক্কা দিয়ে সরিয়ে রুহির বাহুতে চিমটি দিয়ে বলল, নিজের বিয়েতে কে লুঙ্গি ডান্স দেয় বে? বিয়ে পাগলা হয়ে কি সব গুলিয়ে খেয়েছিস? আগে বিয়েটা হোক, পাবলিকে লুঙ্গি আর প্রাইভেটে অভদ্র প্রেম সব ডান্স দিব বলে খিলখিল করে হেসে উঠল রুহি। ওর কথা শুনে উপস্থিত সকলে হেসে দিল উচ্চস্বরে। তুরা চোখ রাঙিয়ে চুপ করতে বলে ইশারায় মিনু ফুফুকে দেখালো। চুপ কর তোমরা, এসব ফুফু আম্মা শুনলে প্রত্যেকটাকেই কান মলা খেতে হবে বুঝলে। ফুলের মালাগুলো সাজিয়ে রাখতে রাখতে বলল তুরা। রুহিও তুরার মতো করে গলার স্বর নামিয়ে ফিসফিসিয়ে বলল, কি করব বলো? আমাকে তো কেউ একটু পরপর বউ বউ বলে ডেকে পাঠায় না তোমার উনির মতো, তাই একটু উনির শখ হচ্ছে আর কি। আবারও আরেক দফা হেসে উঠল সকলে। তুরা রুহির কথায় লজ্জা পেলেও হাসি থামিয়ে রাখতে পারল না। এর মাঝে তনু এগিয়ে এসে বলল, ফুয়াদ ভাইয়ার বউয়ের বয়স খুব বেশি না, ওই আমাদের মতোই হবে শুনলাম। এত বড় পরিবারে এসে সংসার গোছাতে পারবে তো? কেন পারবে না? তুরা কি পারেনি? ও তো বাপের এক মেয়ে, আদরের দুলারি তো ও ছিল। অল্প বয়সে বিয়ে, তাও হঠকারিতায়। ও কি মানিয়ে নেয়নি? এই তো লক্ষ্মী মেয়ের মতো সংসার ও করছে, পড়াশোনাও করছে। না ও বাড়ির লোকের না আমার বাবুর কারোরই কোনো অভিযোগ নেই বৌমাকে নিয়ে। মিনু এসে এক এক করে ডালাগুলো হাতে তুলে নিতে নিতে বলল। তুরা হাসল স্মিত মিনুর কথায়। কিন্তু তার মাঝে ফোড়ন কেটে রুহি বলল, হ্যাঁ তাই তো। আর তোমার বাবু অভিযোগ কি করবে? সে তো বউকে দেখতে না পারলে 1 ঘন্টায় 6 বার ডাকে। সেটাই তো। তা ভাবিজান কি জাদু করিয়া দেওয়ানা বানাইলেন আমাদের প্রফেসর সাহেবকে? একটু আমাদেরও বলুন। রুহির সুর ধরে তনুও বলল। তুরা বেশ শরম পেল ওদের এহেন কথায়, তাও আবার বড়দের মাঝে। এর মাঝেই মিনুর যা অর্থাৎ সিয়াম সাইমার মা এসে বলল, হয়েছে, কখন থেকে মেয়েটাকে জ্বালাচ্ছ তোমরা বলো তো? খুব দুষ্টু হয়েছ ও কিন্তু সকলের বড় ভাবি, আর তুমিও বলিহারি দুটো বসিয়ে দাও, এগুলোকে ঠিকই চুপ করে যাবে। তুরা জবাবে শুধু হাসল। সকলে খোশগল্পতে মশগুল থাকলেও তুরার চোখ গেল জায়মার দিকে। কাল এসে থেকেই লক্ষ্য করছে তুরা ব্যাপারটা, মেয়েটা কেমন চুপচাপ থাকছে, কেমন একটা বিচলিত, অস্থির দেখাচ্ছে ওকে। সকলের মাঝে থেকেও যেন নেই। ওর পায়ের দিকে তাকাতেই তড়িৎ চমকপ্রদ চাহনি দিল তুরা। বিস্ফোরিত চাহনিতে তাকালো ওর পায়ের দিকে, জায়মার দিকে চেয়ে দেখল ও আনমনা হয়ে একটা গাঁদা ফুল হাতে নিয়ে পাপড়ি ছিঁড়ছে একটা একটা করে। তুরা এগিয়ে কিছু বলবে তার আগেই বাড়ির চৌহদ্দি থেকে ছেলেগুলোর কণ্ঠস্বর ভেসে আসতেই সেদিকে চোখ গেল। সকাল বেলা করেই সব ছেলেগুলো একসাথে বেরিয়েছিল বাজার করতে। সন্ধ্যায় ইফুয়াদের গায়ে হলুদ। সেই সুবাদে বাজারে গেছিল সব ছেলেরা, আহান তো গেছিলই, সাথে মাহিদ ও বাদ যায়নি। বাজারের ব্যাগগুলো রেখেই তড়িঘড়ি করে ঘরে ঢুকল আহান। সকালে গোসল করেই বেরিয়েছিল, কিন্তু এমন ঠান্ডা আবহাওয়াতেও ঘেমে গেছে বাজারের ভিড়ে। ওয়াশরুমে ঢুকে হাত পা ধুয়ে চোখে মুখে পানি দিয়ে বেরল। ওয়াশরুম থেকে বেরিয়েই দেখল তুরা দাঁড়িয়ে, হাতে শরবতের গ্লাস। তোয়ালেটা হাতে নিতে গিয়েও নিল না আহান, চোখ মুদে তাকালো তুরার দিকে।
পরনে গোলাপি রঙের একটা পাতলা সুতির শাড়ি। হুট করেই আহান উপলব্ধি করল, তুরা আর সেই কিশোরীদের মতো দেখতে নেই, তার চেহারায় কেমন পরিপূর্ণতার ছাপ পড়েছে, গায়ের গড়ন, চেহারার উজ্জ্বলতার বৃদ্ধি, সব মিলিয়ে তাকে দেখলেই বউ বউ লাগে, আহানের বউ। ধক করে উঠল আহানের হৃদয়স্থল। এক পা করে এগিয়ে গেল, তবে এবার তুরা নিজেও এগিয়ে এলো। মাঝামাঝি দূরত্ব ঘুচিয়ে বা হাতে শাড়ির আঁচল তুলে আহানের কপাল মুছে দিতে দিতে বলল, বাজার করার অভ্যাস তো নেই, নিশ্চয় ক্লান্ত হয়ে পড়েছেন। আপনি শরবত খান, আমি খাবার আনছি। আহান প্রত্যুত্তর করল না। তুরাত হাত সমেত গ্লাসটা ধরে মুখে নিয়ে ঢকঢক করে অর্ধেকটা শরবত খেয়ে বাকিটা তুরার মুখের সামনে ধরল। এটা আমি আপনার জন্য এনেছি। আমাকে দিচ্ছেন কেন? চুপ, খাও চুপচাপ, বলে তুরা না চাইতেও জোর করে খাইয়ে দিল আহান। গ্লাসটা পাশে রেখে দুহাতে তুরার কোমর বন্ধনে জড়িয়ে বলল, স্বামীর সাথে শেয়ার করে খেলে পেয়ার মহব্বত বাড়ে, জানো না? পরক্ষণেই আবারও নিজেই বলল, অবশ্য জানবেও বা কি করে, এখন তো আর আমাকে আগের মতো স্বামী স্বামীও বলো না। আমাকে তো চোখেই পড়ে না তোমার। আহানের মেকি অভিমান মিশ্রিত মুখ দেখে হাসল তুরা। হাত তুলে চিকন আঙুলগুলো চালিয়ে দিল আহানের কপালে লেপ্টে থাকা ভেজা চুলগুলোতে। নরম গলায় বলল, আগে তো আমার স্বামীর মনেই থাকত না যে তার একটা বউ আছে, তাই বারবার ডেকে মনে করিয়ে দিতাম। এখন তো আর ভুলে যায় না, তাই বারবার মনেও করিয়ে দিতে হয় না। আহান এগিয়ে এসে তুরার ললাটে অধর স্পর্শ করাল। বেশ খানিক সময় নিয়ে ঠোঁট দুটো চেপে ধরে রাখল তুরার কপালে, পরম যত্নে ছোট্ট আদর দিয়ে তুরার গালে হাত রেখে বলল, কি করব বলো, বউ আমায় এমন প্রেমে ফেলেছে যে বউ ছাড়া আর ভালোই লাগে না। ফেক করে হেসে দিল তুরা, সাথে আহানও। আনন্দ আবেগে আপ্লুত হয়ে জড়িয়ে ধরল তুরা আহানকে। বুকের মাঝে মাথাটা চেপে আঁকড়ে ধরল পিঠ। আহানও দুহাতে আগলে নিবে তখনই। সরি, রং টাইমে এন্ট্রি করে ফেলেছি। কিন্তু আমি কিছুই দেখিনি। হ্যাঁ, খালামনির ডাক ছিল, তোমাদের রোমাঞ্চ শেষ হলে চলে এসো, বলেই ঝড়ের বেগে এসে হাওয়ার বেগে উধাও হয়ে গেল। তুরা মুখ তুলে চেহারাটা দেখার আগেই দৌড়ে চলে গেছে তনু। ভীষণ লজ্জা পেল তুরা এহেন কাণ্ডে। এ বাড়িতে এসে একটু বউকে আদরও করতে পারি না ছাতা। চুমু দিতে গেলে এ চলে আসে, জড়িয়ে ধরলে ও চলে আসে। এভাবে চলতে দেওয়া যাবে না, তা না হলে হাবা আর গোবা আসবে কি করে বলতো বউ? গাল ফুলিয়ে বলল আহান। তুরা হতবাক হয়ে তাকিয়ে রইল আহানের দিকে। লোকটা দিন দিন পাগল হয়ে যাচ্ছে, এর সামনেই থাকা যাবে না। তাই কিছু না বলেই এক ছুটে বেরিয়ে গেল তুরা। কি হয়েছে? দরজা খুলবি তো? না হলে কি হয়েছে জানবো কি করে বলতো? এই আপু, দরজা খুলছিস না কেন? কি হয়েছে বল না। রিমঝিম আর তার মা অনিতা অনেকক্ষণ ধরে দরজা ধাক্কিয়ে যাচ্ছে ফারিহার ঘরের। খোলার নাম ও নিশান নেই মেয়েটার। দরজা খোলা তো দূর, সারা পর্যন্ত দিচ্ছে না। এ পর্যায়ে এসে অনিতার বেশ দুশ্চিন্তা হল। বদ্ধ ঘরের ভেতর কোনো বিপদ হল না তো? মেয়েটা অসুস্থ হয়ে যায়নি তো?
ভাবতেই আতঙ্কিত হয়ে আরো জোরে করাঘাত করল দরজায়। ফারু, মা খোল না দরজাটা। ছোট মাকে বল কি হয়েছে। সারাদিন খাসনি, অসুস্থ হয়ে যাবি তো। কি হয়েছে অনিতা? ফিরোজ ইসলামের গলা শুনে ঘুরে তাকালো অনিতা। সবেমাত্র ফিরেছেন ফিরোজ অফিস থেকে, হাতের ব্যাগটাও এখনো রাখেনি। পায়ের জুতো খুলে এগিয়ে এলো ফিরোজ। অনিতার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ দেখে ঘন ভ্রু যুগল আরও কুঞ্চিত হল তার। দেখুন না ভাই, কখন থেকে ডাকছি, দরজা খোলা তো দূর, কথা অবধি বলছে না মেয়েটা। কি হয়েছে কিছু তো বলবে। দুপুরের আগে বাড়ি এসে দরজা লাগিয়েছে, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে অথচ বেরোবার নাম নেই। অনিতার বিরতিহীন কথাগুলো শুনে ললাটের ভাঁজ তীব্র থেকে তীব্রতর হল ফিরোজ ইসলামের। হাতের অফিস ব্যাগটা রিমঝিমের হাতে ধরিয়ে দিয়ে দরজাতে তিনটে টোকা দিল। নরম গলায় বললেন, ফারুক, কি হয়েছে মা? দরজা কেন খুলছিস না? দেখ বাবা এসেছি। ফিরোজ সাহেবের কথার শেষ হওয়ার মিনিট খানেকের মধ্যেই খুলে গেল দরজা। অনিতা বেগম চিন্তিত হয়ে ঘরের ভেতরে তাকাতে দেখল ভার্সিটি থেকে এসে জামাটা অবধি পাল্টায়নি। চুলগুলো এলোমেলো, চোখ দুটোও কেমন ফোলা ফোলা। ফারু, কি হয়েছে তোর? এ অবস্থা কেন? জবাব না দিয়েই ঘরের ভেতর চলে গেল ফারিহা। ফিরোজ চোখের ইশারায় অনিতাকে আশ্বস্ত করলেন। নিজে ব্যাপারটা সামলে নেবে বলে ভেতরে গেলেন। ফারিহা চোখ মুখ কুঁচকে খাটের কোনায় বসে আছে। ভদ্রলোক এগিয়ে গিয়ে বসল পাশে, ফারিহার মাথায় হাত রেখে বললেন, কি হয়েছে বল তো মা? কিসের জন্যে এত আপোসে তুই? কে তোকে রাগিয়েছে শুধু বল, আজ তার একদিন কি আমার একদিন? ভীষণ প্রত্যাশিত বাবার এতটুকু আদরেই মিয়ে গেল মেয়ের মন। ঝট করে জড়িয়ে ধরল বাবাকে, ফুপিয়ে কেঁদে দিয়ে বলল, ও খুব খারাপ বাবা, আমাকে কষ্ট দিয়েছে। ও আমাকে অনেক কষ্ট দিয়েছে। কপালে বলিরেখার ভাঁজ পড়ল অসংখ্য, তবুও শান্ত কণ্ঠে বললেন, কে কষ্ট দিয়েছে তোকে? ওই ভদ্রলোকের চশমা পরা চেঙ্গিসটা তোকে বকেছে। ধপ করে উঠে বসল ফারিহা। বাবার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, বাবা, আমি কিন্তু তোমার সাথেও কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, আমি কিছুই বলছি না, তুই বল তো কি বলেছে তোকে? ফারিহা চোখের পানি মুছল গলার ওড়না দিয়ে। খানিক ধাতস্থ হয়ে বলতে আরম্ভ করল। পুরোটা শুনে ফিরোজ ইসলাম খানিক চুপ রইল। পরমুহূর্তেই চেহারায় গুরুগম্ভীর ছাপটা গমগমে স্পষ্টরূপে প্রকাশ করে রাগান্বিত গলায় বলল, বিটকেলটার সাহস দেখে অবাক হচ্ছি। ওর বুকের পাটা কত বড় হয়েছে যে আমার মেয়েকে কষ্ট দেয়, কাঁদায়। ওর হাড় আর মাংস আর আমি আলাদা করব। বাবা, আবারও বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। তুমি যাও তো যাও। তোমার সাথে কথা বলাই উচিত হয়নি আমার। চেঁচিয়ে উঠে বলল ফারিহা। ফিরোজ ইসলাম হাসলেন গা দুলিয়ে। বাবার হাসি যেন রাগের আগুনে ঘি ঢালার কাজ করল। আবারও উত্তেজিত হয়ে কিছু বলবে তার আগেই ফিরোজ বললেন, ঠিক আছে মা, আর বলছি না। নিজে যখন 14 গোষ্ঠীর নাম তুলে আনে তখন কিছু না। আমি বললেই দোষ, ভালো এখন তো বাবা কিছুই না। ফারিহা আবারও তেতে গেল। তবুও অসহায় গলায় বলল, তুমি অন্তত এমন বলো না বাবা।
আমার মা বাবা দুজনই তো তুমি। এক হাতে জড়িয়ে ধরলেন মেয়েকে। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুই তো আমার সব মা। তোর মা ছেড়ে যাবার পর তোকে নিয়েই তো বেঁচে আছি। তোর চোখে পানি আমি একদম সহ্য করতে পারবো না। আমি কালই যাব। তুই আর একটুও মন খারাপ করবি না। এখন চল তো, ছোট মা পুডিং বানিয়েছে তোর জন্য, রিমঝিম ও তোকে ছাড়া খাবে না বলছে। এখন শিগগিরই উঠে ফ্রেশ হয়ে আয় কেমন। ফারিহাও লক্ষ্মী মেয়ের মতো বাবার কথায় মাথা নাড়িয়ে সম্মতি দিল। ফিরোজ ইসলাম উঠে গেলে ফারিহাও ওয়াশরুমের দিকে গেল ফ্রেশ হতে। রাত প্রায় 12:30। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় 11টা বেজেছিল। খাওয়া দাওয়া গোছানো সকল পর্ব সেরে ঘরে যেতেই সকলে ঘুম। সারাদিন ভীষণ ব্যস্ততা আর ধকলের উপর কাটায় ক্লান্ত শরীরে ঘরে যেতেই সকলে ঘুমিয়ে গেছে। তুরা ঘরে এসে শাড়ি পাল্টে নিল, গালে মুখে হলুদ মেখে ছিল অনেকখানি। রুহি আর জায়মা তাকে ভূত বানিয়ে ফেলেছে পুরো। তাই বাধ্য হয়েই রাত 12টায় ও তাকে গোসল করতে হল। আহান অবশ্য ঘরে এসেই গোসল করে নিয়েছে। প্রফেসর সাহেবের একটু কিছু গায়ে লাগতে না লাগতেই গোসল করা লাগে, রোজকার নিয়ম। গোসল সেরে অন্য একটা সুতির শাড়ি পরে বেরোল তুরা। শাড়ি পরতে না চাইলেও পরতেই হবে। কারণ আসার সময় মা দিদুন ব্যাগ ভর্তি শাড়ি দিয়েছে। এখানে আসার পর মিনুও তাকে উপহার স্বরূপ 3টে শাড়ি দিয়েছে। সালোয়ার কামিজও আনা হয়নি। আধভেজা গায়ে বেগুনি রঙের শাড়িটা কোনোমতে জড়িয়ে বেরিয়ে এলো তুরা। আহান খাটে শুয়ে এপাশ ওপাশ করছে। চুল মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো তুরা। তোয়ালেটা চেয়ারের ওপর মেলে দিয়ে খাটে বসলে আহান এগিয়ে এসে থপ করে তুরার কোলে মাথা রেখে পেট জড়িয়ে ধরল। ঘুম জড়ানো কণ্ঠে বলল, একটু চুলগুলো টেনে দাও না, মাথা ব্যথা করছে ভীষণ। তুরা দ্বিমত না করে চুপচাপ শীতল হাতের স্পর্শে আহানের চুলে হাত গলিয়ে দিল। বেশ অনেকখানি সময় ধরে চুল টেনে দিয়ে খেয়াল করল আহানের নিঃশ্বাস ঘন হয়ে এসেছে। কাছে এসে দেখল আহান সত্যিই ঘুমিয়ে গেছে। কোল থেকে মাথাটা তুলে খুব সাবধানে যত্ন সহকারে বালিশে রাখল যাতে আহানের ঘুম না ভাঙে। ঘুমন্ত আহানের মায়া ভরা মুখটা খানিক তাকিয়ে থেকে ললাটে ছোট একটা চুম্বন এঁকে দিয়ে সরে এলো। ঘরে পানির জগটা হাতে নিয়ে দেখল তাতে পানি নেই। রাতে মাঝে মাঝেই ঘুম ভেঙে উঠে আহানের পানি খাওয়ার অভ্যাস আছে। তাই দরজা ভিড়িয়ে জগটা নিয়ে বেরোল রান্নাঘরের দিকে। পুরো বাড়ি জুড়ে পৌরবাড়ির নিস্তব্ধতা। অদূর থেকে চলা যানবাহনের শব্দ আর ঝিঝি পোকার ডাক ছাড়া সামান্যতম শব্দের অস্তিত্ব নেই। তুরা ও কোনো রকম শব্দ ছাড়া ধীর পায়ে রান্নাঘরের দিকে এগোতে লাগল। হুট করেই অস্পষ্ট কিছু শব্দের উপস্থিতি কানে আসতেই হাঁটা থামিয়ে দাঁড়াল তুরা। সজাগ কানে বুঝতে চেষ্টা করল। না, এটা তার মনের ভুল না, স্পষ্ট শুনতে পেয়েছে সে কারো ফিসফিসানির শব্দ। পা টিপে টিপে এগোতে লাগল রান্নাঘরের পাশের ঘরের দিকটাতে, যেদিক থেকে শব্দটা আসছে। ধপ করে কিছু পড়ার শব্দ হলো আচানক, খুব শীঘ্রই তা মিলিয়েও গেল। কি করছোটা কি? কেউ টের পেয়ে যাবে তো। আরে আমি খেয়াল করি নাই অন্ধকারে। তুমি আগে বলো এত রাতে কেন ডেকেছ? কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে।
পুরুষ কণ্ঠের ফিসফিসানিটা আবারও শোনা গেল। চাপা গলায় বলল, সে এমনিতেও টের পেয়েই যাবে সকলে। সব তোমার দোষ। তুমি আমাকে আগে কেন বলনি যে আহান তোমার মামাতো ভাই হয়? আরে আমি কি করে জানবো তুমি আহান ভাইয়ের ঈর্ষালোক হবে? তুমি কি আমাকে বলেছিলে তুমি তুরা ভাবির ভাই হও? আমার মাথায় কি জট আছে যে আমি দিব্যদৃষ্টি দিয়ে জেনে যাব তুমি তুরার ননদ? তো আমার মাথায় কি জিন আছে যে কানে কানে বলে যাবে তুমি আহান ভাইয়ের শ্যালক? দুজনের চাপা স্বরের ঝগড়া চলতেই আছে। একজন আরেকজনের উপরে দোষ চাপাতে ব্যস্ত। তখনই শোনা গেল আরেকটা কণ্ঠস্বর, ইয়াজ ভাই, জায়মা, তোমরা দুজন। অত্যন্ত শান্ত কণ্ঠের গলা শুনেও যেন মাহিদের মাথায় বাজ পড়ল। চমকিত দৃষ্টিতে তাকালো জায়মাও। দুজনে হতবিহ্বলতার শীর্ষে। একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে আবারও তাকালো তুরার দিকে। উঠান থেকে আসা হলুদ লাইটের আলোতে তুরার বিস্মিত, চমকোত্থিত চেহারা স্পষ্ট। তোমরা দুজন চলবে ইনশাআল্লাহ?